প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদেরকে সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের এই মিডিয়া ব্রিফিংটির আমরা করব মুদ্রানীতি নিয়ে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে আগামী অর্থ বছরের জন্য যে মুদ্রানীতিটি দিয়েছে সেই প্রেক্ষিতে আমরা এটি করব, এবং সেটি হচ্ছে যে সাম্প্রতিক মুদ্রানীতি কি অর্থনীতির বর্তমান চাহিদা মেটাতে পারবে এই ব্যাপারে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া আপনাদের সাথে জানাবো। এবং এখানে আমার সাথে আমার সহকর্মীরা রয়েছেন। আপনাদের সাথে অলরেডি ইতিমধ্যেই তাদের কথা হয়েছে এবং আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আরেকবার। প্রফেসর মোস্তাফিজুর রহমান, ডিস্টিংগুইশ ফেলো সিপিডি, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, রিসার্চ ডিরেক্টর সিপিডি, এবং তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি। আমার সাথে আরো আছেন আমাদের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ইউসুফ সাদাত এবং মুনতাসির কামাল। সম্ভবত তারা এই প্রক্রিয়াটার সাথে, এই যে আমরা একটা প্রতিবেদন আজকে যে উপস্থাপনাটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি তৈরি করে মুখ্য ভূমিকা রেখেছে তারাও আছেন। এবং তাছাড়া আমাদের যে ডায়ালগ এবং কমিউনিকেশন বিভাগের যারা আছেন তারা তো আপনাদের সাথে পরিচিত হয়েছে। আমি একটি উপস্থাপনা দিয়ে শুরু করব, তারপরে তো আমরা যথারীতি প্রশ্নোত্তর পর্বে যাব। তো এখন আমি তাহলে শেয়ার করি। আচ্ছা, সার্ভার ম্যাডামকে একটু পারমিশন। হ্যাঁ, শেয়ার করার জন্য একটু পারমিশনটা দেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে তো আমি পাইনি, কিন্তু এখানে যাচ্ছে না। এখানে বলা বলা হচ্ছে যে হু ক্যান শেয়ার, অনলি হোস্ট বলা আছে। ম্যাডাম আরেকবার একটু চেষ্টা করুন। আচ্ছা, ওকে, পেয়েছি। সো আচ্ছা, ঠিক আছে। যে আমাদের এই উপস্থাপনাটি আমরা এভাবে বলছি যে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি অর্থ বছর 2021 22 অর্থ বছরের এটি কি কতখানি অর্থনীতির যে বর্তমান চাহিদা সেটা কতখানি মেটাতে পারবে সেটি উদ্দেশ্য। এবং আমি শুরুতে বলেছি যে আমার সাথে যারা এই প্রতিবেদনটিতে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তাদের জন্য। তো শুরুতেই যেটি আমি বলতে চাচ্ছি, আপনারা সবাই জানেন যে গত 29শে জুলাই 2021 বাংলাদেশ ব্যাংক তার মুদ্রা নীতি ঘোষণা করেছে। এবং এই মুদ্রানীতিটি যথারীতি আমাদের অন্যান্য অর্থনীতির যে গুরুত্বপূর্ণ নীতিমালাগুলি সেরকমই এই মুদ্রানীতিটি কোভিডের সময় দ্বিতীয় হচ্ছে। গত বছরও যেটি করা হয়েছিল তখনও আমাদের কোভিড প্যান্ডেমিক কিংবা অতিমারি চলমান ছিল। এখন এই অতিমারির ফলে যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে সেগুলো মোকাবেলা করার জন্য মুদ্রানীতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা জানেন যে আমরা প্রায়শই বেশিরভাগ সময়ে আমাদের ফোকাস থাকে যে রাজস্ব নীতি কিভাবে এই অতিমারির মতো সংকটগুলিকে মোকাবেলা করতে পারে, এই সংকটের থেকে আমাদেরকে উত্তরণে সহায়তা করতে পারে বিভিন্ন ধরনের রাজস্ব উদ্যোগ দিয়ে, সরকারের ব্যয় ইত্যাদি ধরনের নানা ব্যয় এবং বরাদ্দ ইত্যাদির মাধ্যমে। কিন্তু মুদ্রানীতিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং আমরা এমন একটি সময়ে যে মুদ্রানীতিতেই পেলাম যে যখন কিনা আমরা দেখছি যে আমাদের অতিমারির কারণে অর্থনীতির উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খল সেখানে একটা
বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে সেটি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এবং তার পাশাপাশি অর্থনীতির অন্যান্য সূচকগুলো অর্থাৎ কর্মসংস্থান এর উপরে একটি প্রভাব ফেলেছে। কর্মসংস্থান হারিয়েছে, মানুষ আয় হারিয়েছে এবং আমরা দেখছি যে দারিদ্র বৃদ্ধি পাচ্ছে। এবং অন্যদিকে আবার দেখছি যে মূল্যস্ফীতি, যেটা কিনা এর আগে পর্যন্ত স্বস্তিদায়ক অবস্থায় ছিল, সেটা কিন্তু একটু একটু করে বাড়ছে। এই দুটো প্রেক্ষিতে কিন্তু এই মুদ্রানীতিটি প্রণীত হলো। এবং তাছাড়া আরো বিষয় রয়েছে যে এখন যে অতিমারির সময়ে ব্যাংকিং খাতকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, যে সেটি হচ্ছে যে প্রণোদনা প্যাকেজ যেটি ঘোষণা করা হয়েছে, সেগুলো কিন্তু মেজরিটি অধিকাংশ সেটা ব্যাংকের মাধ্যমে যাবে, ব্যাংক ঋণের মাধ্যমে। এছাড়া আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ব্যাংকিং খাতে ইতিমধ্যেই কিছু প্রি এক্সিস্টিং চ্যালেঞ্জ, অর্থাৎ অনেক দিন থেকে বেশ কিছু সমস্যা এখানে রয়েছে, যেগুলি কিনা পুরো আর্থিক খাতের শৃঙ্খলাকে আসলে ওলটপালট করে দিচ্ছে। সেগুলো সেই রকমই একটি সময়ে কিন্তু আবার এই অতিমারির সমস্যাগুলি যুক্ত হলো। তো এই প্রেক্ষিতেই আমরা চিন্তা করেছি যে এইবারের মুদ্রানীতিটি আসলে মুদ্রানীতির তাৎপর্য অন্যান্য অনেকবারের চাইতে, সব সময়ের চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং যদিও আমরা সিপিডি থেকে মুদ্রানীতির রিয়াকশন খুব একটা দেই না, মাঝে মাঝে দেই অবশ্য, পত্রপত্রিকা আপনাদের কিংবা মিডিয়াতে আমরা কমেন্ট দিয়ে থাকি, কিন্তু প্রেস ব্রিফিং করে সচরাচর দেই না। কয়েকবার দিয়েছি গুরুত্বপূর্ণ সময়গুলোতে, এবং আমরা মনে করছি এই সময়টিও খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই প্রেক্ষিতে মুদ্রানীতির যে ভূমিকাটা, সেই যথাযথ ভূমিকাটা আমরা এখানে আমাদের অর্থনীতিতে দেখতে পাচ্ছি কিনা এবং নীতি নির্ধারকরা কিভাবে দেখছেন, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং আপনারা জানেন যে সারা বিশ্বে যখন মুদ্রানীতিটা নেওয়া হচ্ছে, তখন যে নীতিমালাগুলি নেওয়া হয় সেটিকে আমরা বড়ভাবে 4টি ভাগে ভাগ করতে পারি। একটা আমরা দেখি যে যে রেট হারগুলি, বিভিন্ন ধরনের সুদের হার, ডিপোজিট হার, তারপরে লেন্ডিং হার, এই সমস্ত অর্থাৎ সুদের হারগুলো কমানোর মাধ্যমে করা হয়েছে, এবং পৃথিবীর বহু দেশেই উন্নত দেশগুলোতে একেবারে শূন্যে নামিয়ে আনা হয়েছে, সেটাও আমরা দেখেছি। এবং তাছাড়া যে বললাম যে তারল্য সৃষ্টি করা হয়, যে কারণ যেহেতু অর্থনীতিতে অন্যদিকে রাজস্ব নীতিটাও একটা সম্প্রসারণমূলক করা হয়, তখন সেখানে তারল্য সৃষ্টি করার প্রয়োজন পড়ে। এবং তাছাড়া ঋণ সহায়তা দেওয়া হয়, রেগুলেটরি কিছু নিয়ম অর্থাৎ নীতিমালার যেগুলি থাকে সেগুলাকে কিছুটা ঢিলে ঢালা করা হয়, যেহেতু সুবিধার জন্য। এবং তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক কিন্তু অনেক অ্যাসেটও অর্থাৎ সম্পদও কিনে থাকে এই সময়ে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে আমরা দেখেছি যে ওই 3টি অর্থাৎ অ্যাসেট পারচেজ এই সময় ছাড়া বাকি 3টি তারা প্রয়োগ করেছে। এবং এটা প্রয়োগ করতে যেটি আমি শুরুতে একটুখানি বলেছিলাম যে কয়েকটি চিন্তার বিষয়, কনসার্ন আছে এখানে এই এই এমপিএসটি প্রয়োগ করার ক্ষেত্রে। সেটি হচ্ছে যে যেটি বললাম যে এই যে ট্রেডিশনাল যে নীতিমালাগুলি, অর্থাৎ মুদ্রানীতির যে কতগুলি যে সচরাচর যেগুলি প্রয়োগ করা হয়, সেগুলো কতখানি অতিমারির সময় প্রযোজ্য হবে কিংবা কাজ করবে অতিমারির সময়, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের যে সুশাসন, সেটাও, এবং এই ধরনের একটা সুশাসনের প্রেক্ষিতে ব্যাংকিং খাতের অবস্থায় সুশাসনের প্রেক্ষিতে আমরা এই যে নীতিমালাগুলি নতুন করে অতিমারিকে মোকাবেলা করার জন্য, সেটাও কি তারা ঠিক মতো পরিপালন করতে পারবে কিনা, এটি একটি। আরেকটি হচ্ছে যে সামগ্রিকভাবে যে প্রণোদনা প্যাকেজ, যেটা বলেছি যে ব্যাংকিং খাতের মাধ্যমে এটার সিংহভাগ প্রয়োগ হবে, সেটাও কতখানি সুষ্ঠুভাবে পরিচালনা করবে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয়। আরো রয়েছে, কিন্তু আমরা মনে করছি এই প্রেক্ষিতগুলি আসলে দেখার বিষয় রয়েছে। এখন যদি আমরা গত এই বছরের না, গত কয়েক বছরের যদি আমরা মূল বিষয়গুলি, অর্থাৎ এই মুদ্রানীতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাগুলি থাকে, সেই লক্ষ্যমাত্রাগুলি অর্জনের ক্ষেত্রে কি ধরনের আমরা ট্রেন্ডটা দেখতে পাই, সেটি দেখার উদ্দেশ্য হচ্ছে যে একটা কনটেক্সট, যে সেইটার ধারাবাহিকতাটা আগামী বছরগুলিতে কেমন থাকবে না থাকবে। একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যদি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা দেখি, সেখানে মুদ্রানীতিতে যে
লক্ষ্যমাত্রাটা দেওয়া থাকে, মোটামুটি ভাবে সেগুলি আসলে পূরণ হয়ে যায়। শুধুমাত্র 2015 সালে আমরা দেখেছিলাম যে লক্ষ্যমাত্রা যেটি ছিল সেটি হয়নি, অর্জিত হয়নি, এটার কম হয়েছে একটুখানি। তো 0.05% সেটি হয়েছে, কিন্তু অন্য সময়গুলিতে সেটি লক্ষ্যমাত্রাটা পূরণ হয়েছে। এখন আমরা দুটো জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি, 2020 এবং 2021। অর্থাৎ এই সময়টিতে আমরা দেখেছি যে অতিমারি চলছে, এবং অতিমারির সময়ে আসলে এই প্রবৃদ্ধি নিয়ে সারা বিশ্বেই একটা সারা বিশ্বে আমরা এই প্রবৃদ্ধির উপরে যে অভিঘাতটা দেখতে পেয়েছি, কিন্তু আমাদের দেশে আসলে এখানে যে প্রবৃদ্ধি দেখা হয়েছে সেই প্রবৃদ্ধির সংখ্যা নিয়েও একটা তর্ক বিতর্ক রয়েছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ফাইনাল এস্টিমেটটা সে এখনো পাইনি। সুতরাং সেই প্রেক্ষিতে এই মুদ্রানীতিটা কিভাবে, এই অর্থনৈতিক প্রবৃদ্ধিটা যদি আমরা আমাদের সামনে পরিষ্কার না থাকে তাহলে সেটা কি করলো সেই পারফরমেন্সটা আমরা দেখাতে পারলাম না এখানে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনারা জানেন যে ব্যাংকিং খাতে, অর্থাৎ ব্যক্তি খাতের ঋণ প্রবাহ বাড়িয়ে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানো এবং তারপরে কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটি হচ্ছে ব্যাংকগুলোর কাজ, কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেক্ষেত্রে আমরা দেখছি যে এখন গত কয়েক বছর থেকে যে লক্ষ্যমাত্রাটি থাকে সেটি কিন্তু পূরণ হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। এই যে লাল চিহ্নগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে টার্গেট কি ছিল, অ্যাকচুয়াল কি ছিল। সুতরাং এই যে আমরা বলে আসছি যে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ছে না, এটাও একটা বোঝার বিষয় যে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ছে না, এটার একটা একটা ইয়ে হচ্ছে যে লক্ষ্য হচ্ছে, কিংবা এটার একটি লক্ষণ হচ্ছে যে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ বাড়ছে না, এটি কিন্তু লক্ষ্যমাত্রার নিচে রয়ে যাচ্ছে। তারপরে আরেকটি হচ্ছে যে আমাদের অন্য মুদ্রা মূল্যস্ফীতি, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি কাজের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, সহনীয় পর্যায়ে রাখা। এবং আমরা দেখলাম যে এখানে যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে গত কয়েক বছরে, সেইটার চাইতে মোটামুটি ভাবে লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে, কিন্তু কয়েক বছরে সেটি লক্ষ্যমাত্রার উপরে চলে গিয়েছে। এবং আমরা দেখলাম যে এই যে যদিও মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে জীবনযাত্রার ব্যয়, সেটা কিন্তু বেড়ে চলেছে। সেটার সাথে এই মূল্যস্ফীতির সংখ্যাটা আসলে খুব একটা সাযুজ্যপূর্ণ নয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমি এখানে মূল মূল ব্যাংকিং সেক্টরের মূল মূল কতগুলি চলক কিংবা বৈশিষ্ট্যর কথা বলছি, তারপরে আমরা মুদ্রানীতির উপরে যাব। সেখানে হচ্ছে যে ব্রড মানি, আপনারা জানেন যে সেই ব্রড মানি M2 সেটা যে দেওয়া হয়ে থাকে, সেটাও সেই টার্গেটটাও কিন্তু লক্ষ্যমাত্রার মধ্যেই রয়েছে, 1 বছর ছাড়া, 2016 ছাড়া। অর্থাৎ যে ব্রড মানির বৃদ্ধির যে লক্ষ্যমাত্রাটা সেটি কিন্তু টার্গেটের মধ্যে থাকে। এখন আমরা যদি এই ঘোষিত মূল্য মুদ্রানীতিটা দেখি, তাহলে এটার মূল মূল বৈশিষ্ট্য আপনারা অনেকেই ইতিমধ্যেই বিস্তারিতভাবে রিপোর্ট করেছেন, এটার আলোচনা করেছেন। কিন্তু মূল মূল বিষয়গুলি যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, সেগুলোর দিকে যদি তাকাই, সেটি হচ্ছে যে প্রথমেই হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রাটা, এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাটা নিয়ে আসলে যে ডিবেট চলছে, সেখানে আসলে অতিমারির সময়েও যে সংখ্যাটা দেওয়া হয় সেটি আসলে আমাদের কাছে খুব অ্যাম্বিশাস মনে হয়েছে। এটা আসলে উচ্চাভিলাষী একটি লক্ষ্যমাত্রা, এই কারণে যে এখানে 7.2% দেওয়া হয়েছে লক্ষ্যমাত্রা 2022 সালের জন্য। কিন্তু আমরা জানি যে, যেটি একটু আগে বললাম, যে এই অতিমারি কিন্তু অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলেছে, এবং সেগুলো দেখা যাচ্ছে কতগুলি ক্ষেত্রে আমরা ভালো করেছি। কিন্তু আমরা এখন যদি মূল আমরা যখন সামষ্টিক অর্থনীতির আলোচনাটা করেছিলাম গত জুন মাসে, তখনও কিন্তু দেখেছি যে অর্থনীতির কোন কোন খাত এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। সেখানে রপ্তানির বিষয়টি একমাত্র মূল বিষয়টি হচ্ছে যে রেমিটেন্স ছাড়া অন্যান্য সব ক্ষেত্রেই কিন্তু একটা চাপের মধ্যে রয়েছে অর্থনীতি। সুতরাং সেই প্রেক্ষিতে
এবং এই যে একটু আগে দেখালাম যে ব্যক্তি খাতের বিনিয়োগ সে কিভাবে কমছে বাড়ছে না, সেই প্রেক্ষিতে 7.2% কতখানি বাস্তবায়নযোগ্য হবে সেটি কিন্তু প্রশ্নবোধক। এবং আমরা জানি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের প্রবৃদ্ধির বিষয়ে যে প্রাক্কলন করেছে সেটিও কিন্তু অনেক কম। এখানে বিশ্বব্যাংক জুন মাসে যে প্রাক্কলনটি করেছে, তারা গত 2019-20 অর্থ বছরেরটা বলেছে যে এটা 2.4% হবে, এবং আগামী বছরেও সেটা বাড়বে আগামী, কিন্তু সেটা বেড়ে প্রি কোভিড পিরিয়ডে আসলে যেতে অনেকখানি সময় লাগবে। তো সেই প্রেক্ষিতে আসলে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি সংখ্যাটি নিয়ে আমাদের মনে প্রশ্ন রয়েছে। আরেকটি বিষয় যে মনিটারি অ্যাগ্রিগেট গুলা যে বিভিন্ন ধরনের, সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিটের ক্ষেত্রে আমরা এর আগে দেখলাম যে গত কয়েক বছরের একটা ধারাবাহিক একটা ট্রেন্ড, এবং এখন আমরা এই মান্থ বাই মান্থ যদি দেখি তাহলে দেখেন কিভাবে এখানে একটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যে ডিক্লাইনিং ট্রেন্ড হচ্ছে। সুতরাং এবং এই যে গত অর্থ বছরেই কিন্তু 8.6%, 8.4% গত 2 বছরে হয়েছে, এবং এখন আগামী অর্থ বছরের জন্য 14.8% ব্যক্তি খাতের ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। যে আমাদের মনে প্রশ্ন হচ্ছে যে এখন এই ধরনের, এখনো যখন আমরা এই কোভিড অতিমারির চ্যালেঞ্জ নিয়ে খুব বিচলিত আছি এবং আমরা সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য ব্যস্ত রয়েছি, তখন হঠাৎ করে এই 1 বছরের মধ্যে কি এমন হবে যে সেটা ঘুরে দাঁড়িয়ে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। গত বছরে 8.4% মতো ছিল, সেটা থেকে বেড়ে 14.8% হয়ে যাবে, সেটি একটি প্রশ্নবোধক। কারণ এখনো যেহেতু কোভিড চলমান এবং আমাদের দেশে ভ্যাকসিনেশন এখনো পর্যন্ত, ভ্যাকসিনেটেড জনসংখ্যার হার অত্যন্ত কম। আগামী বছরের মধ্যে বা যতটুকু প্রয়োজন, অর্থাৎ 70 থেকে 80% জনগণ পুরো ভ্যাকসিনেটেড হবে কিনা, হবে না বলেই আমাদের ধারণা। তো সেই প্রেক্ষিতে অর্থনীতি কিভাবে পূর্ণ একটি চক্রের মধ্যে চলে আসবে সেটি একটি সন্দেহের অবকাশ রাখে সেখানে। আরেকটি বিষয় যে মূল্যস্ফীতির কথা একটু আগে বলেছিলাম, মূল্যস্ফীতি যেটি হচ্ছে সেখানে যে টার্গেটটি দেওয়া হচ্ছে যে 5.3%, কিন্তু আমরা ইতিমধ্যেই বলেছি যে এখানে মূল্যস্ফীতি কিন্তু একটা ক্রিপিং মূল্যস্ফীতি বাড়ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে দেখি যে যে খাদ্য এবং খাদ্য বহির্ভূত যে ইয়েটা মূল্যস্ফীতি, সেটা কিন্তু উঠানামা, একটা ফ্লাকচুয়েটিং, যে এক জায়গায় স্থির আছে না, এটি একটি বিষয়। আর আরেকটি হচ্ছে যে আসলে একটু আগে যেটি বললাম যে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, এবং তাছাড়া মানুষের আয়ের একটা মানে ক্রয় ক্ষমতার উপর একটা আঘাত এসেছে, এটা কমে গিয়েছে এবং আয়ও কমে গিয়েছে। সেই প্রেক্ষিতে মূল্যস্ফীতিটাকে আসলে বাস্তবোচিত করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু পরেই দেখাবো যে এখানে মূল্যস্ফীতিটা ক্রমান্বয়ে কিভাবে এটার তাৎপর্য কিংবা রেলিভেন্স হারিয়ে ফেলছে, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে মূল্যস্ফীতি, যেটি আমি বারবার বলছি যে আমাদের ক্রয় ক্ষমতার ক্ষেত্রে ইরোশন হয়েছে, যে কস্ট অফ লিভিং, দুটি খরচের যদি হিসাব দেখি আমরা, অর্থাৎ মেডিকেল কেয়ার এবং হেলথ এক্সপেন্সেস, যেটা কিনা কোভিড এর সময় অনেক বেড়ে গিয়েছে, সেটাও যদি দেখি, সেখানে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই, এটা কিন্তু 2012 থেকে 2021 সালের মধ্যে অনেক গুণ বেড়ে গিয়েছে, প্রায় 100, ইন্ডেক্সটা বেড়ে প্রায় 100-র উপরে গেছে। এবং এর মধ্যে 2020 সালেই যদি একটা তথ্য যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে যে আসলে মেডিকেল কেয়ার এবং হেলথ এক্সপেন্সটা এই একটি তথ্য যেটি আমরা পেয়েছি, সেখান থেকে দেখা যাচ্ছে যে সেখানেও খরচটা বেড়েছে মান্থ বাই মান্থ। এই ট্রেন্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যেটি বললাম যে ইনফ্লেশন, মূল্যস্ফীতি যেটা যেভাবে আসলে হিসাব করা হয়ে থাকে, সেখানেও একটা আমরা মনে করে থাকি যে এটা একটা আহ, এটা এটা এখানে অনেকখানি ত্রুটি রয়েছে, এই কারণে যে আমাদের, সরি, আচ্ছা, আমাদের যে কনজাম্পশন বাস্কেটটা হিসাব করা হয়, নেওয়া হয় এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করার জন্য। অর্থাৎ আপনারা জানেন যে বেশ কয়েকটি পণ্য নিয়ে সেগুলোর হিসাব করা হয় গ্রাম শহরে ইত্যাদি, সেটার প্রেক্ষিতে আসলে এই
সিপিআইটা হিসাব করা হয়ে থাকে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এখানে এইটার হচ্ছে 2005 সালের, এটা প্রায় 16 বছরের পুরনো একটা বাস্কেট, কনজাম্পশন বাস্কেট দিয়ে এই হিসাবটা করা হয়ে থাকে। সুতরাং এটা কিন্তু এর মধ্যে এই 16 বছরে মানুষের কনজাম্পশন প্যাটার্ন, সেখানে কম্বিনেশন অফ আইটেমস, সেগুলো অনেকখানি পরিবর্তন হয়েছে। আর আমরা জানি যে অর্থনীতিতে আমরা পড়েছি যে এঙ্গেলস ল বলে একটা কথা আছে, যে যখন মানুষের ইনকাম বাড়ে তখন কিন্তু মানুষ আরো তার খাদ্যে তার ব্যয়ের প্রপোর্শনেট হারটা কিন্তু কমতে থাকে। আমরা দেখছি যে বাংলাদেশে যে নমিনাল হাউস হোল্ড ইনকাম, সেটা কিন্তু গড়ে 7.7% বেড়েছে 2010 থেকে 16-র মধ্যে। আর রিয়েল অর্থাৎ প্রকৃত হাউস হোল্ড ইনকাম সেটা বেড়েছে 0.16% হারে প্রতি বছরে। তো আর আরেকটি হচ্ছে যে মানে টোটাল আয়ের খাদ্য ইনকাম, খাদ্য ব্যয়, টোটাল কেউ যদি 100 টাকা আয় করে থাকে, তার মধ্যে খাদ্যের পিছনে খরচটা সেটা কিন্তু কমেছে এই 2010 থেকে 2016-র মধ্যে। আমরা দেখি যদি সেটার হার, অর্থাৎ ওই যে থিওরিটা, যেটা অর্থাৎ আয় যখন বাড়ে তখন প্রপোর্শনেট হারে তার ব্যয়টা খাদ্যের উপরে কমে থাকে। সেই জন্য আমরা বলছি যে এই ত্রুটিপূর্ণ যে ইয়েটা, কনজাম্পশন বাস্কেট, এটাকে পরিবর্তন করার একটি সময় এসেছে, যাতে কিনা আমরা প্রকৃত চিত্রটা দেখতে পাই যে মানুষের কস্ট অফ লিভিং, ইনফ্লেশন ইত্যাদি কিভাবে হচ্ছে। তো সেইভাবে, এবং আমরা দেখেছি যে মানুষের কনজাম্পশন বিহেভিয়ার কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটারও চিত্রটা আমরা দেখছি। সো এখন আমি যদি চলে যাই যে আমাদের যে ব্রড মানি গ্রোথ, এটার ক্ষেত্রে যে সেই টার্গেটটা দেওয়া হয়েছে 15% আগামী বছরের জন্য। কিন্তু আমরা যদি দেখি যে বিশ্লেষণ করে দেখছি যে এই ব্রড মানি গ্রোথের সাথে প্রাইস লেভেলের একটা সরাসরি একটা একমুখী একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ ব্রড মানি বাড়লে সেটা প্রাইস লেভেলের উপরে বাড়ে। সুতরাং এই যে ব্রড মানির যে টার্গেটটা, সেটা কিন্তু আমাদের খুব খুব কেয়ারফুলি, খুব সুচিন্তিত ভাবে এটাকে, লক্ষ্যমাত্রাটাকে রাখা উচিত, এবং এটার যে লেভেলটা সেটাও কিন্তু ওই খুব কেয়ারফুলি রাখা উচিত, যাতে কিনা আমাদের সেখানে ইনফ্লেশনারি মূল্যস্ফীতির একটা চাপ না পড়ে। এখানে একটি রেজাল্ট আমাদের এখানে যে হিসাব করা হয়েছে, সেই হিসাব থেকে দেখা যাচ্ছে যে যেটি আমি বললাম যে ব্রড মানি বাড়লে সেটা দামের উপরে, প্রাইসের উপরে একটা প্রভাব পড়ে। এখন এই যে মুদ্রা নীতিটা দেওয়া হলো, সেটা আসলে ব্যাংকিং খাতের উপরে কি ধরনের একটা, ব্যাংকিং খাতের জন্য কি ধরনের তাৎপর্য রয়েছে এটির জন্য? কারণ এই মুদ্রানীতিটা তো ব্যাংকিং খাতগুলি ক্ষেত্রে, ব্যাংকিং সামগ্রিকভাবে আসলে ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্যই প্রযোজ্য। আমরা যদি ব্যাংকিং খাতের অবস্থাটা দেখি, সেটা বহুল আলোচিত হয়েছে আমাদের সিপিডিতেও, বহুবার আমরা আলোচনা করেছি ব্যাংকিং খাতের বিভিন্ন দিক নিয়ে। কয়েকটা দিক যেগুলো এখন এই মুহূর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং আপনারা সেগুলো নিয়ে রিপোর্টিংও করেছেন, সেটির মধ্যে অন্যতম হচ্ছে যে সেটা হচ্ছে যে তারল্য, অধিক তারল্য, এক্সেস লিকুইডিটি। এটা কিন্তু জানুয়ারি 2020 থেকে এপ্রিল 2021-এর মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এবং ইনফ্যাক্ট যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে এক্সেস লিকুইডিটি দ্বিগুণ হয়েছে, এবং ইসলামী ব্যাংকে সেটা 3 গুণ হয়েছে। অর্থাৎ এই যে এক্সেস লিকুইডিটিটা এখন কিভাবে, এটা যদি আমরা অর্থপূর্ণ এবং উৎপাদনশীল কাজে ব্যবহার না করতে পারি, তাহলে এই অর্থটা আসলে বাজারে অনেক ধরনের প্রভাব ফেলবে। সেটা মূল্যস্ফীতির উপরও প্রভাব ফেলবে, এবং সামগ্রিকভাবে ব্যাংকিং যে আয় ইত্যাদির উপরও প্রভাব ফেলবে। এবং অ্যাক্সেস লিকুইডিটি যে বাড়ছে, সেটার বিভিন্ন আমরা অন্যান্য সূচকগুলি কিংবা অন্যান্য ইন্ডিকেটরগুলি যদি দেখি, সেখানেও দেখা যায় যে কল মানি যেমন একটি বিষয়, যে কল মানি এবং এই কল মানিটা কিন্তু কিভাবে যাচ্ছে আপনারা দেখতে পারেন যে এখানে একটা ফ্লাকচুয়েটিং ট্রেন্ড এবং নিম্নমুখী যাচ্ছে। অর্থাৎ কিনা এখানে বাজারে ব্যাংকগুলোর আসলে তারল্যের প্রয়োজন নাই। সাধারণত ব্যাংকগুলোর যখন প্রয়োজন পড়ে, তখন তো তারা এই কল মানির অধীনে খুব দ্রুত তারা অর্থ নিয়ে থাকে, বড় করে থাকে, সেইটাই আমরা দেখছি। আরেকটি বিষয় হচ্ছে যে
আমাদের যে যেটি বললাম যে এক্সেস মানির অর্থ হচ্ছে যে আসলে ঋণ নেওয়ার প্রয়োজন নাই ব্যক্তি খাতের কিংবা ব্যক্তি যারা ব্যক্তিগতভাবে, সেটি একটি। আর আপনারা জানেন যে আরেকটি ইনস্ট্রুমেন্ট হচ্ছে যে অ্যাডভান্স ডিপোজিট রেশিও, সেটাও কিন্তু এই গত আম, নভেম্বর 2020 সালে তখন কিন্তু 3 বছরের মধ্যে সর্বনিম্ন ছিল সেটি। এবং এটাও আরেকটি যে অর্থনৈতিক কর্মকাণ্ড এই কোভিড এর সময়ে কিন্তু কমে গেছে। এবং ইনফ্যাক্ট কোভিড এর তৃতীয় ধাপেও কিন্তু আবার একটা সিগন্যাল দেখতে পাচ্ছি আমরা যে নিম্নমুখী সেটা। আর আরেকটি বিষয় হচ্ছে যে ইন্টারেস্ট রেট স্প্রেডও এর মধ্যে কমে গিয়েছে, বোথ লেন্ডিং রেট এবং ডিপোজিট রেট, সেই দুটোর ক্ষেত্রেই একটা হয়েছে। এবং এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে স্প্রেডের মধ্যে একটা 5%-এর মতো একটা স্প্রেড থাকে, যাতে কিনা ব্যাংকগুলো তাদের তাদের নিজেদের প্রফিটেবিলিটি, আয় ইত্যাদি বজায় রাখতে পারে একদিকে। অন্যদিকে আবার যারা ঋণ নিচ্ছে তাদের উপরও চাপ না পড়ে একটা সহনীয় পর্যায়ে, কারণ কোনো কোনো সময় সেটা 6-7% কখনো কখনো গিয়েছিল অতীতে। তো সেই জন্য কিন্তু এখন আমরা দেখছি যে দুটোই কিন্তু অনেকখানি কমে গিয়েছে, যেটা কিনা একটা ব্যাংক, কমার্শিয়াল বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য একটা চিন্তার বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে যেটি হচ্ছে আমাদের এনপিএল এর বিষয়, যে অর্থাৎ লোন ডিফল্ট যেটা হচ্ছে যে ঋণ খেলাপি এবং নন পারফর্মিং লোন, সেটি কিন্তু অনেক আমরা জানি না এখনো পর্যন্ত অনেকখানি বেড়ে গেছে, কিন্তু আমরা জানি যে এই কোভিড এর সময়ে যে স্টিমুলাস প্যাকেজ দেওয়া হয়েছে এবং কোভিড এর অতিমারির কথা চিন্তা করে সেইখানে লোন ডিফল্ট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে একটা মরিটোরিয়াম ছিল। কিন্তু তারপরে সেটা কতখানি হলো না হলো সেই ব্যাপারে অনেক তথ্য আমাদের জানার প্রয়োজন রয়েছে। সেই তথ্যগুলি, সেগুলোর ব্যাপারে আরো ট্রান্সপারেন্সি থাকা দরকার। আমি এখন যে সমস্যাগুলি আসলে কোভিড এর সময়ে ব্যাংকিং খাতের সামগ্রিক সমস্যা এবং প্রি কোভিড, যেটি বললাম প্রি এক্সিস্টিং কিছু সমস্যা ছিল, সেগুলো কিন্তু এখানে আমি টেবিলটার মধ্যে আইটেম বাই আইটেম যাব না, কিন্তু যে একদিকে বাদিকে দেখবেন যে যে সমস্যাগুলি আমরা দেখেছিলাম এবং কোভিড এর সময় এই সমস্যাগুলি আরো কিভাবে আরো ঘনীভূত হতে পারে কিংবা আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে কিনা সেগুলো আমরা বর্ণনা করেছি। একদিকে বলেছিলাম যে ব্যাংকিং খাতে সুশাসন, এখানে রেগুলেটরি নীতিমালা বিষয় রয়েছে, তারপর পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ইত্যাদি রয়েছে, এবং যে নন পারফর্মিং লোন যেটা, সেটার যে বিরাট একটা সংখ্যা, ব্যাংকিং খাতটা লোন ডিফল্ট এবং লোন ডিফল্টে ভারাক্রান্ত সেটি, এবং তারপরে তাছাড়া মানি লন্ডারিং, ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো, বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে স্ক্যাম হয়েছে সেগুলো ইত্যাদি বিষয়গুলি এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এটি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্যাগুলি আগে ছিল, এগুলো আমরা তেমন ভালোভাবে অ্যাড্রেস করতে পারিনি আমাদের নীতি নির্ধারকদের পক্ষ থেকে। কেন্দ্রীয় ব্যাংক সেগুলোকে এখনো পর্যন্ত পুরোপুরি অ্যাড্রেস করতে পারেনি। সেখানে এই বিষয়গুলি আসলে তাদের কাজ করার বিষয় রয়েছে, এবং কোভিড আসার ফলে অনেকখানি এই সমস্যাগুলি যাতে আমাদের নজরের বাইরে না চলে যায় সেটি খেয়াল রাখতে হবে। আর কোভিড স্টিমুলাস প্যাকেজ অর্থাৎ প্রণোদনা প্যাকেজ নিয়ে যেটি বলা, সেটি হচ্ছে যে যেটি শুরুতে বলেছে যে প্রণোদনা প্যাকেজের একটা বড় অংশই হচ্ছে ঋণ, বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণ দেওয়া। আপনারা জানেন যে 80%ই কিন্তু এটা ঋণ। বাংলাদেশের প্রণোদনা প্যাকেজের আকার আমাদের জিডিপির 4.4%-এর মতো, কিন্তু এর মধ্যে 80% কিন্তু ব্যাংকগুলোর মাধ্যমে এটি ডিসবার্স করা হবে, কারণ এটি ঋণ হিসাবে দেওয়া হচ্ছে। সরকার সেটিতে সাবসিডাইজড দিচ্ছে, ইন্টারেস্ট রেট দিচ্ছে, তার একটা ইন্টারেস্ট রেট তারা বেয়ার করছে, কিন্তু বাকিটা কনজিউমারকে দিতে হচ্ছে। অর্থাৎ এটি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ব্যাংকিং খাতের উপর যে গুরুদায়িত্ব সেটা কতখানি এই ব্যাংকিং খাত পরিপালন করতে পারবে সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে আসলে স্টিমুলাস প্যাকেজের যে দুটো পার্ট, একটা যে প্রত্যক্ষ রাজস্ব যে সহায়তা, যে মানুষকে বিভিন্ন ধরনের প্রত্যক্ষ অর্থ প্রদান করা, খাদ্য প্রদান করা, সেগুলো ইত্যাদি যদি দেখি, সেগুলো কিন্তু খুব কম। সেটি আমরা আগেও আলোচনা করেছি, এখানে হয়তো এটি বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। তো যে বিষয়টা বলার উদ্দেশ্য যে এই যে
প্রণোদনা প্যাকেজটি দেওয়া হলো সেখানে অনেক ব্যাংকেরই কিন্তু সেই ক্ষমতাটা নাই। তারা ইতিমধ্যেই অনেকটাই জর্জরিত আছে বিভিন্ন সমস্যায়। তারা কতখানি কোন ব্যাংক কতখানি সুষ্ঠুভাবে সেটা দিচ্ছে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আলোচনা করা হচ্ছে যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটিটা কিভাবে রক্ষা করা হবে এটি। এবং অনেক সময় দেখা যাচ্ছে, অনেকের সাথেই আপনারাও কথা বলে থাকেন, বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বললেও বোঝা যায় যে তারা কিন্তু চিন্তিত রয়েছেন যে এই অর্থটা প্রণোদনা প্যাকেজের মাধ্যমে যে ঋণটা দেওয়া হচ্ছে সেটা কি সত্যিকার অর্থে ফেরত আসবে কিনা, এটি কিন্তু তাদের মনের মধ্যেও চিন্তার বিষয় রয়েছে। এবং আমরাও সেই ব্যাপারে চিন্তিত, কেননা আমরা এর আগে দেখেছি যে ট্রেন্ডটা সেটা তো আসলে আমাদেরকে শিখিয়েছে যে এখানে উইলফুল ডিফল্টার, ইচ্ছাকৃত যে ঋণ খেলাপি তারা তাদের পরিমাণ অনেক বেশি, তাদের সংখ্যা বেশি, এবং এই ধরনের কোনো সংকটকেও তারা কাজে লাগিয়ে একটা ঋণ খেলাপি হওয়ার প্রবণতা থাকবে। সেই ব্যাপারে কিন্তু আরো বেশি স্পষ্ট উদ্যোগ এবং কঠোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেটি এই এই মুদ্রানীতির মধ্যে আরো পরিষ্কারভাবে থাকা প্রয়োজন ছিল। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে অর্থনীতির রিকাভারির কথা বলছি, সেই রিকাভারি ক্ষেত্রে যে এই প্রণোদনা প্যাকেজ কিংবা মুদ্রানীতি কিভাবে সহায়তা করতে পারে। আপনারা জানেন যে রিকাভারি যেটা হওয়ার কথা সেটা নিয়ে কিন্তু সারা বিশ্বে আলোচিত হচ্ছে, এবং সেটি বলা হচ্ছে যে আমাদের মতো দেশে এবং অনেক দেশ সারা বিশ্বে আসলে সেই রিকাভারিটা হবে কে শেপ। সেটা কিন্তু ভি শেপ হবে না, একবারে নিচে নেমে তারপর উঠে গেলাম, কিংবা অন্যান্য যে একটু একটু করে উঠলাম ডাব্লিউ শেপ, কিন্তু বলা হচ্ছে কে শেপ। আপনারা জানেন যে অর্থাৎ এর অর্থ হচ্ছে যে অর্থনীতিতে সব যে খাতগুলো রয়েছে সবাই কিন্তু সমানভাবে এই অতিমারি থেকে পরিত্রাণ পেয়ে ঘুরে দাঁড়াতে পারবে না। অনেক খাত তারা খুব দ্রুত, যারা বড় খাত যাদের শক্ত ফুটিং রয়েছে তারা কিন্তু খুব দ্রুত এটা পারবে, এবং কিন্তু অন্যরা ছোট যারা তারা সেই রিকাভারিটা করতে পারবে না। এখানে যে আমরা একটা চিত্র দিয়েছি যে দেখা যাচ্ছে যে বড় বড় বিজনেস যারা, তারা কিন্তু আমরা দেখলাম যে প্রণোদনা প্যাকেজও খুব দ্রুত নিয়ে তারা সেটা ছাড় করে এবং সেটা ব্যবহারও করতে পেরেছে। কিন্তু যারা ছোট উদ্যোক্তা তারা এখনো পর্যন্ত কিন্তু অনেকে সেটা পায়নি, এবং যেটা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় ব্যাংক সেখানেও কিন্তু তারা পুরোটা এখানে ছাড় হয়নি। সুতরাং এবং এই অর্থ ব্যবহারের অভাব কিংবা অর্থ ব্যবহার করার সক্ষমতা একদিকে, অন্যদিকে অর্থ পাওয়াটা, এই অর্থ না পাওয়ার কারণেই কিন্তু অনেক ছোট উদ্যোক্তারা তারা কিন্তু ঠিক সময়ে ঘুরে দাঁড়াতে পারবে না, তারা পিছনে পড়ে যাবে। সেই জন্য এই কে শেপটা, কিন্তু সেটার একটি আশঙ্কা হচ্ছে যে আমাদের যে উচ্চ প্রবৃদ্ধি হচ্ছিল, সেই প্রবৃদ্ধিতে আমরা সবসময় বলে এসেছি, আমরা দেখছি সংখ্যা বলছে যে এটা আসলে বৈষম্য কমাচ্ছে না। এখন অতিমারির সময়ে আশঙ্কা হচ্ছে যে এই বৈষম্যটা আরো বাড়বে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন জরিপেও দেখিয়েছি, আমরা সিপিডির পক্ষ থেকে করেছি এবং অন্যান্য সংগঠনও করেছে, যে এখানে একদিকে দারিদ্র, অন্যদিকে কিন্তু বৈষম্য বাড়ছে। সুতরাং এই স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে যাতে এই বৈষম্যটা দূর করা যায় সেই ব্যাপারে কিন্তু আরো দিক নির্দেশনা থাকা প্রয়োজন ছিল। যদিও কেন্দ্রীয় ব্যাংকে এই মুদ্রানীতিতে ক্ষুদ্র যারা উদ্যোক্তা রয়েছে তাদের জন্য সহায়তার কথা বলেছেন, সেটা ফুল ইউটিলাইজেশনের কথা, ইমপ্লিমেন্টেশনের কথা বলেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই প্রণোদনা প্যাকেজটি নিয়ে যেটা আলোচনা হচ্ছে, যেটা বারবারই, যে তাদের কাছে পৌঁছানো, এবং এই প্রণোদনা প্যাকেজ কিংবা লিকুইডিটি সাপোর্ট যেটা হচ্ছে সেটা তো আসলে কোনো ধরনের ফিলান্থ্রপি না, এটা একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে সাহায্য দেওয়া হচ্ছে। সুতরাং সেটা অ্যাক্রস দ্য বোর্ড সবাই যাতে পায় সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি কনক্লুডিং রিমার্কে উপসংহারে শুধু এই কয়েকটি কথাই বলতে চাই যেগুলো ইতিমধ্যেই এখানে আলোচনা করলাম, সেটি সূত্র ধরে বিস্তারিতভাবে বলা আছে, কিন্তু আমি সংক্ষেপে বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে ব্যাংকিং খাতে যে
চলমান যে সমস্যাগুলি রয়েছে এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে করোনার সময় নতুন করে সমস্যা যেগুলো সৃষ্টির নতুন চ্যালেঞ্জ, সেইগুলো মোকাবেলা করার জন্য এই মুদ্রানীতি কতখানি সহায়ক হবে সেটি হচ্ছে বিরাট প্রশ্ন। কারণ নতুন যে সমস্যাগুলি, অতিমারির সময় যে সমস্যাগুলি দেখা দিয়েছে, সেটি হচ্ছে অতিমারির সময় এখন আমাদেরকে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অর্থনীতি প্রবৃদ্ধি এবং তার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখা কেন্দ্রীয় ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ কাজ। সেই ক্ষেত্রে এই এই যে মুদ্রানীতি দেওয়া হলো সেটা আসলে কতখানি বাস্তবোচিত মনে হয়েছে। আমাদের আলোচনা থেকে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে আমাদের কাছে মনে হয়েছে যে এই যে মুদ্রানীতি এটি যেই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি দরকার সেটির সহায়ক হবে না। কেননা যে অনুমতিটি করা হচ্ছে, যে প্রাক্কলনটি করা হচ্ছে, অর্থাৎ কিনা যেটি যে ব্যক্তি খাতের যে ঋণ প্রবাহ সেটি আসলে বাস্তব খুব একটা বাস্তবোচিত হয়নি। এবং এই ঋণ প্রবাহ যদি না বাড়ে তাহলে ব্যক্তি বিনিয়োগও বাড়বে না, এবং তা না তাহলে সেটা কর্মসংস্থান এবং আয় বাড়াতে সহায়তা করবে না, এবং প্রকারান্তরে সেটা আসলে বাংলাদেশের যে প্রবৃদ্ধি সেখানেও সহায়তা তেমন করবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যে অতিমারিকে মোকাবেলা করার জন্য যে প্রণোদনা প্যাকেজ, সেটাকে আসলে একদিকে প্রণোদনা প্যাকেজগুলি সবগুলোর জন্য ছোট উদ্যোক্তাদের জন্য ছাড়করণের ব্যবস্থা, অন্যদিকে বড় উদ্যোক্তাদের জন্য এবং বড় বড় যারা ঋণ নিয়েছেন যাদের তাদের ক্ষেত্রে আসলে এটা যেন অর্থটা ফেরত আসে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সে তা না হলে আরো যে আমাদের যে এই ঋণ খেলাপের ভার সেটা কিন্তু আরো বাড়তে থাকবে। এই প্রেক্ষিতে এগুলো করতে গেলে আসলে যে চলমান যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি অর্থাৎ এখানে সুশাসন সংস্কারের কথা আমরা বলেছি, সেগুলোও কিন্তু পাশাপাশি চলতে হবে। সেই ব্যাপারে আসলে আমরা গত 2 বছরে এই কোভিডের সময় খুব একটা আমরা দেখতে পাইনি। আমরা কেন্দ্রীয় ব্যাংক থেকে অনেক ধরনের এই সার্কুলার দেখেছি যে যে এই অতিমারিকে মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের যে উদ্যোগগুলি নিয়েছে, যেগুলি কিনা খুবই প্রয়োজন ছিল, খুবই প্রশংসনীয় এবং সময় উপযোগী হয়েছে। কিন্তু তার পাশাপাশি যে নীতি বিষয়ক যে সংস্কার, নীতিমালার প্রাতিষ্ঠানিক সংস্কার, সেই বিষয়গুলি কিন্তু উপেক্ষিত রয়ে গেছে। সুতরাং সেই বড় বিষয়গুলি কিন্তু এই আমাদের এই যে সাময়িক একটি বিষয়, এইটাকে অ্যাড্রেস করতে যে ওই বড় বিষয়গুলোকে ওভারলুক করলে, যদি না তাকাই, তাহলে কিন্তু এই বর্তমান সমস্যাগুলো কিন্তু আমরা সফলভাবে সমাধান করতে পারবো না। বর্তমান সংকট থেকে খুব স্মুথ ভাবে, মসৃণ ভাবে আমরা উতরে আসতে পারবো না। সেটি হচ্ছে আমাদের এখানে বলার বিষয়। আমি এখানে থামছি, আপনাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে আমার সহকর্মীরা উত্তর দেবেন। আমি আপনাদেরকে এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখন আমি খুলে দিচ্ছি আপনাদের প্রশ্নোত্তর পর্বের জন্য। প্রশ্ন, আপনার পরিচয়টা বলে প্রশ্ন থাকলে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। জি বলেন। আরো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ হ্যাঁ আপা, আমি হ্যাঁ জামিল, জহির বলেন বলেন। ডেইলি স্টার পত্রিকা থেকে। আমি আর একটু পরে করবো ভাবছিলাম প্রশ্ন, যেহেতু শুরু করেন, একজন শুরু করলে পরে সবাই বলতে থাকে, শুরুটাই হচ্ছে প্রথমত গুরুত্বপূর্ণ। আপনার মনিটারি পলিসির উপস্থাপনাটা ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু মনিটারি পলিসি কেন্দ্র করে মানি মার্কেটের এক্সিস্টিং কিছু সংকট আমি প্রথমে কয়েকটা বিষয় আলোচনা করবো, তারপর দেন প্রশ্নগুলো করবো, না হলে আমি বোঝাতে পারবো না আসলে আমার প্রশ্নের জায়গাগুলো কোথায়। আপনারা যদি দেখেন ব্রড মানি এবং রিজার্ভ মানির গ্রোথ, যেটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের হয়েছে লাস্ট ফিসক্যাল ইয়ারে, আপনার ব্রড মানি গ্রোথ 13% আর রিজার্ভ মানি 22%, পুরোটা হচ্ছে আপনার 22%, মানে একদম রিভার্স, যেটা সবচেয়ে একটা বড় প্রবলেম ছিল। এবং মানি মাল্টিপ্লায়ার কিন্তু খুবই কম, যেটা আপনাদের অ্যাড্রেসটা হয় নাই। মানি মাল্টিপ্লায়ার আপনি দেখেন 4.49%, যেটা সিগনিফিকেন্টলি ইয়ার অন ইয়ার কিন্তু কমেছে। তার মানে হচ্ছে মানিটা রোলিং করে নাই। এখন যে মানে বিষয়টা হচ্ছে আপনার এই যে ওভার যে আপনার রিজার্ভ মানির যে গ্রোথ, হ্যাঁ, সেই অনুযায়ী ব্রড মানি তৈরি হয় নাই।
এবং মানি মাল্টিপ্লায়ার যে কম, এখানে ব্যাপকভাবে এক্সেস লিকুইডিটি তৈরি করেছে। এই এক্সেস লিকুইডিটি যে ইম্প্যাক্টটা ফেলেছে, সেই ইম্প্যাক্টটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট এবং হাউজিং মার্কেট। হাউজিং এ আপনার ধরুন জানুয়ারি ফেব্রুয়ারিতে বেড়েছিল, কোভিড এর সেকেন্ড ওয়েভ আসার পর হাউজিং বাবেল কিন্তু আপাতত স্থবির, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে ক্যাপিটাল মার্কেট ব্যাপকভাবে সূচক বাড়া শুরু করেছে এবং অ্যাক্রস দ্য গ্লোব এই ফেনোমেনা কিন্তু চলছে, এবং 3 দিন আগে আইএমএফ কিন্তু এটা নিয়ে কিন্তু বলেছিল। সো আপনার এই ক্ষেত্রে অ্যাক্সেস লিকুইডিটি ক্যাপিটাল মার্কেটে প্রবেশ করছে, যেহেতু ম্যানুফ্যাকচারিং সেক্টর আপনার এই স্পেসটা নাই এখন, খুব বেশি ইনভেস্ট করার জায়গা নাই, ফলে মুনাফা পাওয়ার আশায় পুঁজি এখানে ঢুকবেই। এটা নিয়ে আপনাদের বিষয় মানে আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা ফার্স্ট অফ অল, কারণ এই সূচক আরো বাড়বে আনটিল আপনার বাংলাদেশ ব্যাংক যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাক্সেস লিকুইডিটি মপ আপ না করে। অ্যাক্সেস লিকুইডিটি নিয়ে আপনি খুব প্রপারলি আপনি নিয়ে আসছেন, অ্যাক্সেস লিকুইডিটি হাই, এটা নিয়ে কল মানি মার্কেটের রেটটা কমেছে, দ্যাটস এ গুড পয়েন্ট। বাট এখন কথা হচ্ছে অ্যাক্সেস লিকুইডিটি আপনি ধরেন মপ আপ করবেন কিভাবে এই মুহূর্তে, যেহেতু কোভিড এর সময়ে ম্যানুফ্যাকচারিং সেক্টরে আপনার লিকুইডিটি ইনভেস্ট করার স্কোপ নাই। তো মপ আপের আপনারা কোনো প্ল্যান আপনারা বলবেন কিনা? মপ আপ কি এটা কি সিআরআর কমানোর মাধ্যম হতে পারে, বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে হতে পারে, অথবা আপনাদের রিভার্স রেপোর মাধ্যমে হতে পারে? ব্যাংকগুলা কিন্তু রিভার্স রেপো এবং বাংলাদেশ ব্যাংক বিলের জন্য হাহাকার করছে, এই বিষয়ে একটু অ্যাড্রেস করা দরকার ছিল। এই বিষয়ে আপনারা একটু বলবেন এই অ্যাক্সেস লিকুইডিটি কিভাবে মপ আপ করা যেতে পারে। তারপর হচ্ছে আপনার ধরেন এরপর যে রেমিটেন্সের যে বিষয় আপনারা খেয়াল করবেন যে রেমিটেন্স কিন্তু এখানে কিন্তু এক্সেস লিকুইডিটি তৈরি করছে, এবং এন্টার রেমিটেন্স কিন্তু আপনার হোল মনিটারি পলিসির যে চেইন সেটাকে কিন্তু ইম্প্যাক্ট ফেলছে কিভাবে আপনার এক্সেস রেমিটেন্স আসছে, এক্সেস ডলার তৈরি করছে, বাংলাদেশ বাধ্য হচ্ছে সেই ডলার কেনার জন্য, ফলে সেই ডলার কিনে সমপরিমাণ রিজার্ভ মানি আবার আপনার ইনজেক্ট করছে, এবং নেট ডোমেস্টিক অ্যাসেট বেড়ে যাচ্ছে, ওদিকে নেট ফরেন অ্যাসেট তো বাড়ছেই, বেড়ে হচ্ছে আপনার আবার ব্রড মানি কার্যকরভাবে তৈরি হচ্ছে না, ফলে আপনার রেমিটেন্সের কারণে সমপরিমাণে আপনার হাই পাওয়ার মানি ইনজেক্ট হচ্ছে। আবার যদি টাকা মপ আপ করে বাংলাদেশ ব্যাংক, যেটা গভর্নর মহোদয় অলরেডি কিন্তু আপনার হিন্ট দিয়েছে তারা টাকা মপ আপ করতে পারে, তাহলে আবার আপনার 4% রিভার্স রেপোর সুদ অথবা 2 থেকে 3% বাংলাদেশ ব্যাংক বিলের সুদ দিয়ে এই টাকাটা কিন্তু মপ আপ করতে হবে, ফলে এটা একটা ইন্টিয়ার প্রবলেম পুরো ইকোসিস্টেমে। এই ক্ষেত্রে রেমিটেন্সের 2% প্রণোদনা মনিটারি পলিসি খুব ভালোভাবে বাস্তবায়ন করার সাথে আপনারা ফর দ্য টাইম বিং সেটা উইথড্র করতে বলবেন কিনা। তারপর হচ্ছে আপনার ইনফ্লেশনের যে মানে বিষয়টা আছে, ইনফ্লেশনটা আসলে যদি পার্টিকুলারলি একটু বলতেন কেন তৈরি হচ্ছে, এটা কি এক্সেস লিকুইডিটির কারণে তৈরি হচ্ছে, নাকি আপনার ধরেন মানি মার্কেট গ্লোবাল যে মার্কেটে যে কমোডিটি প্রাইস যে হাই সেই কারণে হচ্ছে, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার আছে। আরেকটা বিষয় হচ্ছে গভর্নরের বক্তব্য যদি আপনি খেয়াল করেন, গভর্নর মহোদয় বলেছেন যে নতুন করে তারল্য সম্প্রসারণ করবেন না, মানে হচ্ছে কোয়ান্টিটিভ ইজিং করবেন না। এখন যদি কোয়ান্টিটি পেজিং নাই, নতুন করে রিজার্ভ মানি উনি ইনজেক্ট করবে না, কিন্তু উনি একটা জায়গায় হচ্ছে অ্যাড্রেস করে নাই, সেটা হচ্ছে আপনার এক্সিস্টিং যে কোয়ান্টিটি পেজিং চলছে, দ্যাট মিনস তারল্য সম্প্রসারণ চলছে, সেটা কিভাবে আপনার ট্যাকেল করবে। মানে হচ্ছে কথার অর্থ আপনার ধরুন 40,000 কোটি টাকার প্যাকেজ চলছে, এখানে 20,000 কোটি টাকা কিন্তু রিজার্ভ মানি আকারে 50% কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যাচ্ছে, এটা এক ধরনের তারল্য সম্প্রসারণ চলছে। ব্যাংকের হাতে যেহেতু এখন অনেক অ্যাক্সেস লিকুইডিটি 2,33,000 কোটি টাকা অল দ্য টাইম হাই, তাহলে বাংলাদেশ ব্যাংকের পোর্শন থেকে রিজার্ভ মানিটা কমিয়ে ব্যাংকের ওন ফান্ড থেকে এই টাকাটা যদি দেওয়া যেত, তাহলে কিন্তু নতুন করে এখানে রিজার্ভ মানি ইনজেক্ট হতো না। এই বিষয়ে আপনাদের পার্টিকুলারলি মতামত কি? ফলে এই বিষয়গুলি নিয়ে তাহলে মনিটারি পলিসি নিয়ে আমরা একটা রিপোর্ট হয়তো ভালোভাবে করতে পারি, আপনারা যদি বলেন। জি, থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা প্রশ্ন সম্পর্কিত করেছেন। তো আর এরপরে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে তারপরে যাব। আসসালামু আলাইকুম, আমার নাম সাদরুল হাসান, আমি সংবাদ সংস্থা ইউএনবিতে আছি। অলরেডি জমির অনেকগুলো ইস্যু রেজ করেছে, তো আমার স্পেসিফিক ইস্যু হচ্ছে যে আপনারা যেই কথাটা বলেছেন যে প্রাইভেট ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট অনেক দৌড়ঝাঁপ করছে এবং ইকোনমিক জোনগুলো বা স্পেশাল ইকোনমিক জোন বা যেই নতুন সরকার সেক্টরগুলো ক্রিয়েট করছে, সেখানে এক্সপেক্টেড ইনভেস্টমেন্ট আসছে না। মূল প্রবলেমটা কোথায়? সেটা কি ব্যাংকিং সেক্টরের দুর্বলতা, নাকি না ওরা কনফিডেন্স পাচ্ছে না, নাকি না এখানে আপনার যেই পরিমাণ এই ইনভেস্টমেন্টের জন্য যে ম্যান পাওয়ার দরকার, অন্যান্য পলিসি সাপোর্ট দরকার, সেটা নেই? মূল কারণটা কি আপনাদের মনে হয়? ধন্যবাদ। ধন্যবাদ। তারপরে
জি, আমার নাম জুনেসা আলো, আমি হচ্ছি বিজনেস স্ট্যান্ডার্ডে। আমার ছোট একটা প্রশ্ন, সেটা হলো বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসিতে একটা কনসার্ন রেজ করেছে যে সস্তা টাকা আনপ্রোডাক্টিভ সেক্টরে যাচ্ছে। তো এই মুহূর্তে যদি ইনভেস্টমেন্টের কম থাকে, চাহিদা কম থাকে, তাহলে সস্তা টাকা আমরা এটাও চাই যে মানুষের কাছে যাক, আনপ্রোডাক্টিভ খাতে যাচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এখানে রিস্ক ফ্যাক্টর কি? জি, আচ্ছা, আমার মনে হয় এই পর্যায়ে আর কারো আছে? এই পর্যায়ে আমরা এই রাউন্ডে আমি আমার কলিগদের কাছে যাব। আমি দু একটি বিষয় অ্যাড্রেস করতে চাই, বেশ কয়েকটি বিষয় এখানে এসেছে, অন্যরাও বিস্তারিত বলবেন। সেটি হচ্ছে যথার্থই আমরা রিজার্ভ মানির কথাটা একটু স্লাইডে দিয়েছিলাম এবং সেখানে উল্লেখ করেছিলাম যে আসলে এটা যে এক্সেস রিজার্ভ যেটা হচ্ছে এটা আসলে খুব কস্টলি, এবং আপনি যথার্থই বলেছেন যে এই অনেকেই এই অর্থটা পুঁজিবাজারে নিয়ে বিনিয়োগ করছে। সেটার জন্য আসলে অবশ্যই এটার সুপারভাইজারি এবং সুপারভিশন এবং মনিটরিং এগুলো দরকার আছে। এর পাশাপাশি কারণ কি এটা আসলে আপনার এখন টাকা যখন থাকবে, এবং আপনি যথার্থই বলেছেন যে যদি এটা অল্টারনেটিভ বিনিয়োগের সুযোগ না থাকে তাহলে সেটা পুঁজিবাজারে যাওয়ার সম্ভাবনা আছে। এবং কিন্তু সেইগুলাকে আসলে তদারকি করা এবং সেগুলাকে যাতে না হয় সেটার জন্যই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, এটি একটি। আর এক্সেস লিকুইডিটি যেটা কথা বলছেন যে মপ আপ করে টাকা নেওয়ার ব্যাপারে, আমরা তো গত বছরে যখন প্রণোদনা প্যাকেজটা ঘোষণা করা হলো তখন কিন্তু এই যে ব্যাংক রেটের মাধ্যমে এই এই যে আপনার সিআরআর কমিয়ে এবং এডিআর বাড়িয়ে তারা কিন্তু এইটা করেছিল। এখন যদি এই অ্যাক্সেস লিকুইডিটিটা আনপ্রোডাক্টিভ, একজন আনপ্রোডাক্টিভ খাতের কথাও বললেন, আনপ্রোডাক্টিভ খাতে যে সেটা কিন্তু আসলে মূল্যস্ফীতির উপর একটা চাপ পড়বে, এবং সেটা পরবর্তীতে যখন আবার অর্থনীতিতে প্রয়োজন পড়বে তখন সেই অর্থটা আর পাওয়া যাবে না। তো এটার একটা হতে পারে যে বিভিন্ন দেশেও অনেক চেষ্টা করছে যে এই এক্সেস লিকুইডিটিটা কিভাবে আসলে আরো কমানো যায়। এবং আমাদের মনে হয় যে এইখানে সিআরআর যেটা কমানো হয়েছিল এই বছরে সেটা একই রাখা হয়েছে, সেটা কিন্তু বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক সেই টাকাটা তুলে নিতে পারে, তারপর প্রয়োজন হলে আবার সেই পলিসি ফ্লেক্সিবিলিটিটা তো রয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে এক্সপেনশনারি এবং অ্যাকোমোডেটিভ, সুতরাং সেটাই যদি হয় তাহলে প্রয়োজন অনুযায়ী সেটা প্রয়োগ করা হবে। আর আরেকটি বিষয় যে হ্যাঁ, রেমিটেন্সটা তো এটা খুবই মানে খুবই একটা বিতর্কিত বিষয় যে এই যে 2% ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এটার কারণেই কি আসলে রেমিটেন্সটা তো আসছে নাকি অন্য কোনো কারণে ইত্যাদি বিষয়। তো এখন সময় বিভিন্ন আসলে আপনি যেটি বলেছেন যে, এবং আমাদের কাছে মনে হয় যে এই সময়ে হয়তো 2%টা ইনসেন্টিভটা তুলে দেওয়ার আসলে হয়তোবা সুযোগ এসেছে, এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় অন্যান্য, আচ্ছা, প্রাইভেট সেক্টর খাতের কথা বলছেন। আচ্ছা, আরেকটি ইনফ্লেশনের বিষয় হয়তো বলেছেন একজন, যে ইনফ্লেশনটা কেন হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখবেন যে আন্তর্জাতিক বাজারে কিন্তু বাড়ছে, বিভিন্ন পণ্যের মূল্য বাড়ছে, আর দেশের ভিতরেও কিন্তু সেটা হচ্ছে যে একটা উৎপাদন এবং উৎপাদনের সেটা হচ্ছে যে সাপ্লাই চেনটা, সরবরাহ শৃঙ্খলটাতে সেখানে কোনো বাধা হচ্ছে কিনা, এবং প্রয়োজনের তুলনায় সরবরাহটা চাহিদার তুলনায় আনুপাতিক হচ্ছে কিনা, এই সমস্ত ফ্যাক্টরি তো আসলে মূল্যস্ফীতিটা বাড়ে, সেগুলার প্রতিফলন একটা থাকে। আরেকটা হচ্ছে আমাদের মতো দেশে ডিস্টর্টেড মার্কেট থাকে, তখন কিন্তু যে কোনো একটা সুযোগেই তখন ইকোনমিক সাপ্লাই আর ডিমান্ড ফ্যাক্টরটা কাজ করে না, তখন কিন্তু আসলে নন ইকোনমিক ফ্যাক্টর গুলাই কাজ করে, এবং সেটাও ইকোনমিক বলতে পারে। সেটা হচ্ছে যে তারা যারা বিক্রেতা, যারা আসলে সাপ্লায়ার, তারা কিন্তু সেটার আরবিট্রারি একটা দাম বাড়িয়ে দিল। সেখানে আমাদের যেহেতু এখানে কনজিউমার রাইটস তেমন একটা অ্যাক্টিভ না, সেই কারণে কিন্তু এই ধরনের যখন কোনো একটা পণ্যের দাম বেড়ে যায় তখন কিন্তু তারা আমরা ভোক্তা হিসাবে কিন্তু তেমন একটা আসলে সুযোগ পাই না, সেটাই কিন্তু মেনে নিতে হয়। সুতরাং ইকোনমিক এবং নন ইকোনমিক অনেক ফ্যাক্টরি এখানে কাজ করে এই মূল্যস্ফীতিটা বাড়ার পিছনে, সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এখন। আমি আর বিস্তারিত বলবো না, কারণ আমার কলিগরা আছে, তারা আরো বলবে আরো বেশি ব্যাখ্যা করে এই বিষয়গুলো। আমি প্রথমে মুস্তাফিজ ভাই কাছে যাচ্ছি।
ধন্যবাদ ডক্টর ফাহমিদা। আমার মনে হয় যে যে তিনজন করেছেন প্রশ্ন, কিন্তু প্রশ্ন অনেকগুলি। প্রশ্নদাতার সংখ্যার চেয়ে প্রশ্নের সংখ্যা অনেক বেশি, কিন্তু প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি জমিরের যে প্রশ্নটি করেছেন, দ্বিতীয় প্রশ্নটি, সেটা রেমিটেন্সের প্রেক্ষিতে আমি একটু স্লাইটলি একটু অন্যভাবে জিনিসটা দেখতে চাই। সেটা হলো যে আমাদের এই যে প্রণোদনা যেটা দেয়া হয়েছিল 2%, এটা যে কেবলমাত্র রেমিটেন্স আরো বেশি যাতে আসে সেটার সাথে সাথে যারা নাকি রেমিটেন্সটা পাচ্ছিলেন তারাও যাতে এই করোনার সময়, যেহেতু এই রিসিপিয়েন্ট যেসব হাউসহোল্ডস আছে তারা কম আয় করছিলেন, সেখানেও যাতে তাদের আয়টা বাড়ে, সেটাও কিন্তু একটা উদ্দেশ্য ছিল। তো একদিকে হলো যে রেমিটেন্সের প্রবাহ আরো বাড়ানো, আবার কিন্তু অন্য আরেকটা এটার উদ্দেশ্য ছিল যে যারা পাচ্ছেন তারা যাতে বেশি হারে টাকাটা পেতে পারেন। সুতরাং সেইটার একটা যৌক্তিকতা কিন্তু ছিল। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে আমার মনে হয় না যে আগামীতে এই যে আমরা গত ফিসকাল ইয়ারে প্রায় 38%-এর মতো গ্রোথ আমরা দেখেছি, সেটা আগামীতে থাকবে। আমরা যদি এই লেভেলটাও রাখতে পারি তাহলে সেটা কিন্তু ভালো হবে। এখন এই বাংলাদেশ ব্যাংক, এটা আমাদের তো $24 বিলিয়ন মতো আসছে, এবং এটার সাথে আবার বাংলাদেশ ব্যাংক আমরা জানি যে ডলার মপ আপ করেছে, প্রায় $7.7 বিলিয়ন মতো মপ আপ করেছে। দুটো মিলিয়ে আমরা দেখি যে প্রায় 2.5 লক্ষ কোটি টাকার মতো সেখানে লিকুইডিটি ইনজেকশন হয়েছে, এবং সেটার ফলে আমরা এটাও দেখছি যে আমাদের একটা অ্যাক্সেস লিকুইডিটি ব্যাংকিং সেক্টরে এটা হয়েছে। তো সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক, আমি আশা করেছিলাম যে এই যে রেমিটেন্সটা আমরা 2%-এ যদি রাখি এবং এটার ফলে যদি আমাদের রেমিটেন্সের প্রবাহটা এটা প্রণোদিত হয়, তাহলে ইনস্ট্রুমেন্ট গুলো যদি আমরা ডাইভার্সিফাই করতে পারতাম। এখন আমরা সবাই আমরা ক্রিটিসাইজ করছি যে ডাইভার্সন হয়ে যাচ্ছে প্রণোদনার টাকা শেয়ার মার্কেটে। সেটা অবশ্যই সেটা দেখতে হবে, এটার টার্গেট হলো প্রণোদনা দেওয়া ইন্ডাস্ট্রিকে। কিন্তু রেমিটেন্স যেটা আসছে সেটা যদি আমরা বিভিন্ন ধরনের বন্ড ক্রিয়েট করে এই টাকাটাকে ব্যবহার করতে পারতাম, তো তাহলে কিন্তু এই অ্যাক্সেস লিকুইডিটি ইনজেকশনের প্রশ্নটা কিন্তু আসতো না। তো তাহলে এই যে রিজার্ভস যে বাড়ছে এবং বাংলাদেশ ব্যাংক মপ আপ যেটা করতে হচ্ছে, তার ফলে ইনজেকশন, তার ফলে একটা অ্যাক্সেস লিকুইডিটি, এই যে একটা দুষ্ট চক্রের মধ্যে আমরা পড়েছি, আমার মনে হয় যে সেইটাও আমরা কিছুটা নিরসন করতে পারতাম। সো কিভাবে আমাদের স্টক মার্কেটের ডেপথ বাড়ানো যায়, কিভাবে আমরা ফরেন এক্সচেঞ্জ বন্ড ইত্যাদি ক্রিয়েট করে আমাদের রেমিটেন্সের টাকাটা সেখানে আমরা ইনভেস্ট করতে পারি, বিশেষত যেখানে আমাদের এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, আমার মনে হয় যে সেভাবে চিন্তা করার সময় এসেছে। ইনভেস্টমেন্টের প্রণোদনার এবং ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনের কথা যেটা নাকি সদরুল বলেছেন, আমার মনে হয় যে এখনো কিন্তু স্পেশাল ইকোনমিক জোন যে একেবারে খুব ভালোভাবে আমরা ফুল সার্ভিস দিয়ে চালু করেছি সেটা কিন্তু নেই। স্পেশাল ইকোনমিক জোন কেবলমাত্র একটা ভৌত অবকাঠামোর ব্যাপার না, এটার সাথে আমাদের অন্যান্য যেসব পাবলিক সার্ভিস ডেলিভারি দেওয়ার কথা, ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট করা হয়েছে, সেটা বাস্তবায়ন, ইজ অফ ডুইং বিজনেস, এগুলো কিন্তু, তারপরে দক্ষ জনশক্তি দেওয়া। সো ওইগুলোকে আমরা প্যারালালি না করতে পারলেই কেবলমাত্র স্পেশাল ইকোনমিক জোন আমরা প্রতিষ্ঠা করে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবো না। সো সেইটাও আমাদের মাথায় রাখতে হবে, এবং আমার মনে হয় যে সেটাও ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সো স্পেশাল ইকোনমিক জোন নেসেসারি ফ্যাক্টর, বাট সাফিসিয়েন্ট ফ্যাক্টর না, প্রয়োজনীয় কিন্তু যথেষ্ট না। আর যেটা বলা হচ্ছে যে আনপ্রোডাক্টিভ সেক্টরে যাচ্ছে, সেটা নিয়ে ডক্টর ফাহমিদাও উত্তর দিয়েছেন। আমার মনে হয় যে এখানেই সেন্ট্রাল ব্যাংকের গভর্নেন্সের প্রশ্নটা আসে। এটাকে আমরা পোস্ট ফ্যাক্টাম এখন আমরা বলছি যে এটা গেছে কিনা এবং এটা ইনভেস্টিগেট করার জন্য বলছি, কিন্তু এটা যখন নাকি প্রণোদনা প্যাকেজগুলো দেওয়া হয় তখন যে ধরনের মনিটরিং করা দরকার সেটা যদি করা হয়,
এবং ব্যাংকগুলির উপরে যদি নজরদারি এটা ঠিকভাবে করা হয় তাহলে কিন্তু এটা যাওয়ার সুযোগটা নাই। আর আরেকটা যেটা সেটা হলো যে এখানে কিন্তু এটা আগেও আমরা বলেছি যে এখানে আমাদের যে মিডিয়াম যারা তারা অনেক পেয়েছেন, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ ওরকম ভাবে পান নাই। সো এটাও একটা যে চাহিদাটা যেই জায়গায় আছে সেই জায়গাটাতে আরো বেশি আমাদেরকে দিতে হবে। এবং সেখানে আমার মনে হয় যে এনজিওদের মাধ্যমে অলরেডি এটাকে কিছুটা চ্যানেল করার চেষ্টা করা হচ্ছে, এখানে আরো ইনভলভ তাদেরকে করা। আর লাস্ট যেটা আমি বলবো সেটা হলো যে ক্ষুদ্র যারা তাদেরকে দেওয়ার জন্য বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফর্মও সামনে এগিয়ে আসছে, কিন্তু ইন্টারেস্ট নিয়ে তাদের একটা চিন্তা আছে। বিকজ স্মল খুব যারা তাদেরকে যদি এটা একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন যদি সেই ধরনের ঋণ দিতে চায়, যেমন বিকাশের কথা আমি যদি বলি, তারা দিতে চাচ্ছেন, তো সেখানে হয়তো মোর সুপারভাইজড ক্রেডিট লাগবে। তো সেখানে ইন্টারেস্ট রেটের যেটা নাকি বলা হয়েছে সেটাকে আরো একটু চিন্তা ভাবনা করে ইন্টারেস্ট সেলিংটা আরেকটু বাড়ানো যায় কিনা সেটা চিন্তা করতে হবে। আর লাস্ট যেটা আমি বলবো সেটা হলো যে নতুন যে প্যাকেজ দেয়া হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকও দুই দিন আগে যে কৃষি ঋণের কথা যেটা বলেছেন, আমি দেখলাম যে সেখানে যদিও প্রায় নতুন প্যাকেজে 50,000 কোটি টাকার বেশি শিল্প, তারপরে স্মল মিডিয়াম এবং সেবা খাতের ঋণের কথা বলা হয়েছে সাবসিডাইজড ক্রেডিটে, কিন্তু কৃষির ক্ষেত্রে কিন্তু গতবার ছিল এটা 4% রেটে, ওরকম কোনো ঋণ দেওয়া হয়নি। তো আমার মনে হয় যে এটাও গুরুত্বপূর্ণ যে কৃষি উৎপাদনকে প্রণোদিত করার জন্য সেখানেও এই অন্যান্য খাতকে যেরকম ভাবে দেয়া হয়েছে সাবসিডাইজ ক্রেডিট এই অর্থ বছরে, সেটা করা উচিত বলে আমার মনে হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, মুয়াজ্জেম, শেয়ার বাজার নিয়ে একটা কথা এসেছে, শেয়ার বাজারে বিনিয়োগ হচ্ছে, তো সেই ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন। আমি যদিও এই বিষয়ের পুরো বিশেষজ্ঞ নই, তারপরেও বিষয়গুলোকে যদি আমি জেনারেল জায়গা থেকে দেখে যদি কিছু মন্তব্য করার চেষ্টা করি, একটি বিষয়ে আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার যে অর্থনীতির এখন যে পরিস্থিতি তাতে বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ খুব সীমিত। অর্থাৎ প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা বড় ডাবল ডিজিট গ্রোথ টার্গেট করতে পারি, কিন্তু অর্জন করাটা মোটেই খুব সহজ সাধ্য না। খুব সীমিত সংখ্যক কিছু খাতে চাহিদা রয়েছে নতুন বিনিয়োগের, কিন্তু অধিকাংশ খাতে এই মুহূর্তে হচ্ছে ব্যবসা টিকিয়ে রাখার চ্যালেঞ্জটির ভিতরেই অধিকাংশ খাত রয়েছে। কে শেপের কথা যেটি বলা হয়েছে তার থেকে বোঝা যায় যে অল্প কিছু খাত এগুচ্ছে বা এগুবে, সেখানে হয়তো নতুন বিনিয়োগের বা বিজনেস এক্সপ্যানশনের চাহিদা রয়েছে, কিন্তু অধিকাংশ খাতের ক্ষেত্রেই এই চাহিদাটা নেই। ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, সেবা খাতের প্রতিষ্ঠান, এখানে কিন্তু নতুন বিনিয়োগ সম্প্রসারণের চাহিদা নেই, যেখানে কিনা বড় আকারের একটা বিনিয়োগ বাংলাদেশে যায়। সুতরাং সেই বিশ্লেষণ থেকে আমি বলবো যে যেভাবে বলা হয়েছে যে এক্সপ্যানশনারি মনিটারি পলিসি বা অ্যাকোমোডেটিভ মনিটারি পলিসি, সেটিকে আমার মনে হয় যে কিছুটা পুনর্বিবেচনা করা, এবং সেটির ক্ষেত্রে এরকম বিষয়টি যে কোভিড এর শুরুর দিকে যে পার্সপেক্টিভ থেকে মনিটারি পলিসি কাজ করেছে সেটি আমরা মনে করি যে সেটি যৌক্তিক ছিল সেই সময়ের প্রেক্ষাপটে, কিন্তু এখনকার প্রেক্ষাপটে যে জায়গাতে মনিটারি এগ্রিগেটস গুলো আমরা আজকে যে আলোচনা করলাম এবং যা আপনারাও কিছু জিনিস যেগুলো শেয়ার করলেন, সেখান থেকে যেটি আমরা ধারণা করছি যে এটিকে আসলে ওপেন চেক বা ব্লাইন্ড এটিকে ছেড়ে দেওয়ার সুযোগ কম বা এক্সপ্যানশনে যাওয়ার সুযোগ কম, বরঞ্চ এটি এক ধরনের বলা যেতে পারে যে সতর্কতামূলক সম্প্রসারণ, এরকম এক ধরনের বিষয়ে আসবার সময় এসছে, যেখানে আসলে কোন খাতে কিভাবে ক্রেডিট এক্সপ্যানশন করা দরকার, মনিটারি গ্রোথ বা ব্রড মানি বা ক্ষেত্রে কিভাবে সম্প্রসারণ করার প্রয়োজন রয়েছে, অথবা সিএলআর এসএলআর এর বিষয়গুলোকে আমার মনে হয় যে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। এটি আমার মনে হয় যে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি মনে রাখার। উপরন্তু আমি যেটি বলবো যে বিশেষ করে এত প্রাইভেট সেক্টর ক্রেডিট অথবা মনিটারি গ্রোথ এতদিন পর্যন্ত যেভাবে
ফর্মাল সেক্টরকে যতটা কাস্টমাইজ করতে পেরেছে, ইনফর্মাল সেক্টর কিন্তু সেইভাবে কিন্তু প্রণোদিত হয়নি বা এর বাইরেই কিন্তু অধিকাংশটি রয়ে গিয়েছে। বলা যেতে পারে যে কে শেপ যেটি আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আগামী দিনে মনিটারি পলিসির একটা বড় জায়গা হবে এই নিচের দিকে পিছিয়ে পড়া এই খাতগুলোর কাছে, বা যার একটা বড় অংশই ইনফর্মালাইজড ইকোনমিতে যারা রয়েছে এবং ব্যাংকিং খাতের সাথে যাদের আসলে লিঙ্কেজ কম, তাদেরকে কিভাবে প্রণোদিত করবে বা তাদের কাছে কিভাবে মনিটারি বেনিফিটের পার্টটি তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে, সেটি গুরুত্বপূর্ণ। সুতরাং সেটির জন্যই বলছি যে সতর্কতামূলক পদক্ষেপ এবং নতুন ধরনের কিছু উদ্যোগ, অপ্রচলিত উদ্যোগ, কিভাবে এই মনিটারি এক্সপ্যানশনটি এই যারা পিছিয়ে রয়েছেন ওই খাতগুলোকে টাচ করতে পারবে, অ্যাড্রেস করতে পারবে, তাদের বিজনেস টিকিয়ে রাখা, সেই জায়গাটি আমার মনে হয় যে এখানে একটি গুরুত্বপূর্ণ। অন্যদিকে পুঁজিবাজারের ক্ষেত্রে যে বিষয়টি আসছে, আমরাও আপনাদের রিপোর্টগুলো ইদানিং দেখছি যে ভালো এস্টাবলিশড শেয়ারের বিপরীতে সন্দেহজনক যে সমস্ত স্টক, সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে ট্রানজাকশন বাড়ছে এবং সেখানে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। এটির ক্ষেত্রে আমাদের কাছে যেটি মনে হয় যে পুঁজিবাজারের ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি রয়েছে, কিন্তু আমরা মনে করি যে এটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের দরকার রয়েছে যে এখানে কোনো ধরনের আসলে ফাউল প্লে বা ইরেগুলারিটিস হচ্ছে কিনা, বা কোনো ধরনের কার্টেলাইজেশন হচ্ছে কিনা, বা কোনো ধরনের আসলে কলুসিভ ওয়েতে আসলে শেয়ার মার্কেটকে বা সার্কুলার এক ধরনের ট্রেডিং হচ্ছে কিনা, সেখানে এই বিষয়গুলো আমার মনে হয় যে দেখা দরকার। আমরা কিন্তু অনেক আগে পুঁজিবাজারের একটা বড় দুর্বলতার কথা বলেছি, এখন পর্যন্ত সেই জায়গায় খুব একটা কাজ দেখিনি। সেটি হলো যে পুঁজিবাজারের বিও অ্যাকাউন্ট গুলোর স্বচ্ছতা দরকার। আমাদের কাছে মনে হয় যে বিও অ্যাকাউন্টের অস্বচ্ছতা এই সমস্ত কার্যক্রম হবার ক্ষেত্রে একটা বড় সুযোগ করে দেয়। আমরা মনে করি যে এসএসসি বিও অ্যাকাউন্টের স্বচ্ছতার জায়গাটি কাজ করবে এবং পুঁজিবাজারে যে নতুন করে মানি ইনজেক্ট হচ্ছে সেটা আসলে প্রকৃতার্থেই আসলে বিনিয়োগের উদ্দেশ্যে হচ্ছে নাকি এক ধরনের মানি টাকা বানানোর উদ্দেশ্যে এই জিনিসটি স্বল্প সময়ে শেয়ারের প্রাইস বাড়িয়ে দিয়ে এখান থেকে টাকা বানিয়ে নেওয়ার এক ধরনের উদ্যোগ কিনা, সেই বিষয়গুলো আমার মনে হয় যে নজরে নেওয়ার দরকার রয়েছে। এবং সেক্ষেত্রে পুঁজিবাজারে এসএসসি এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এখানে কাজ করবার প্রয়োজন রয়েছে। পাশাপাশি যে জিনিসটি আমি বলে শেষ করতে চাই সেটি হলো যে অপ্রচলিত বা অপ্রাতিষ্ঠানিক খাতগুলোর কাছে পৌঁছানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আরো কিছু ফরওয়ার্ড লুকিং কিছু উদ্যোগ দরকার, যেমন নতুন ধরনের লোন দেওয়া বা ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু নতুন নির্দেশনা আসতে পারে, যেটি হলো যে নতুন ঋণ দেবার ক্ষেত্রে অবশ্যই যাতে নতুন ঋণ গ্রহীতাকে প্রাধিকার দেওয়া হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ডাইরেক্টিভ যেতে পারে যে অন্তত 30% নতুন ঋণ ব্যাংকগুলো যাতে তাদের টার্গেটের বাৎসরিক টার্গেটের 30% ঋণ যাতে নতুন উদ্যোক্তাদের কাছে যাতে তারা এটি পৌঁছে দেন, সেই রকম একটি টার্গেট সেট করতে পারে। তাহলে অন্তত নতুন কিছু উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি হোক, তাদের কাছে এটি পৌঁছানো যাবে। আর একটি যেটি দরকার সেটি হচ্ছে যে শর্তগুলো রয়েছে এই মুহূর্তে ঋণ নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে, এটিও নিরুৎসাহমূলক। ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু এই মুহূর্তে জানেন না যে কখন তাদের বিজনেস ঘুরে দাঁড়াবে। সুতরাং সেদিক থেকে এখন ঋণ নিয়ে যদি তাদের 3 মাস বা 6 মাস পরে রিপেমেন্ট শুরু করতে হয়, তাহলে কিন্তু তাদের একটা দুশ্চিন্তা রয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই রিপেমেন্ট পিরিয়ডের ফ্লেক্সিবিলিটি দরকার আরো, এটিকে প্রয়োজন বোধে 6 মাস পর্যন্ত প্রলম্বিত করা, এমনকি সামগ্রিকভাবে ফুল রিপেমেন্ট গ্রেস পিরিয়ডটি প্রলম্বিত করা 6 মাস, এমনকি ফুল রিপেমেন্ট পিরিয়ডটিও যাতে এটি আরো বেশি সময়কাল দেওয়া হয়, যাতে ক্ষুদ্র উদ্যোগগুলো যাতে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখায় এবং তারা যাতে টিকে থাকার ক্ষেত্রে এই সময় তাদের এই বিষয়গুলোকে ব্যবহার করতে পারে। আর আমি ডক্টর ফাহমিদার সাথে ইকো করে বলবো সেটি হলো যে আমাদের কাছে মনে হচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে যে 2% ইনসেন্টিভ দেওয়া হয়েছে সেটি আমাদের এখানে এক ধরনের প্রণোদনা সৃষ্টিতে কাজ করেছে, কিন্তু একই সাথে এটাও সন্দেহ তৈরি করে যে যেটি প্রফেসর মুস্তাফিজও বলেছেন, যে সন্দেহ সৃষ্টি করে যে আসলে এটি কতটা বর্তমান প্রেক্ষাপটে যে টাকাটি আসছে সেটির উৎস নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। আমরা যেটি মনে করি যে এখানে $5,000 পর্যন্ত ফেরত পাঠানোর ক্ষেত্রে যে ব্যাংকগুলোর ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে উইদাউট এনি কোশ্চেন, সেক্ষেত্রে ডকুমেন্টস আমাদের কাছে মনে হয়েছে এগুলোর ঠিক মতো চেক করার প্রয়োজন আছে যে কোন উৎস থেকে এই টাকাগুলো আসছে। এটিকে অবারিতভাবে $5,000 পর্যন্ত যে অবারিত রাখা, এটিকে উঠিয়ে দিয়ে আমার মনে হয় যেটিকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা, $1,000 বা $2,000 পর্যন্ত নিয়ে আসা, যাতে অন্যভাবে কোনোভাবে অর্থনীতির ভিতরে মানি ইনজেক্ট হয়ে আবার আমাদের মনিটারি মার্কেটকে যাতে আবার আনস্টেবল না করে, সেই জায়গাটিও এখানে দেখবার দরকার আছে।
ধন্যবাদ। আচ্ছা, এখন আমি আবার দ্বিতীয় রাউন্ডে যদি কারো প্রশ্ন থাকে তারপরে তৌফিক বলবেন। হ্যাঁ হ্যাঁ, আপা আমার নাম সবুজ। আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। আপা যে বিষয়টা হচ্ছে যে আসলে কোভিড এর যে ঝড়, যখন বিশ্বের দেশ বিদেশে সব জায়গায় টালমাটাল একটা পরিস্থিতি, তখন গভর্নমেন্ট তো আসলে সেটা আসলে বিবেচনাই নিচ্ছে না। তারা একের পর এক উচ্চাভিলাষী টার্গেট দিয়ে যাচ্ছে, অনেকটা ঠিক একই পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংকও। তারাও গভর্নমেন্টের যেসব টার্গেট দেওয়া হচ্ছে সেটাকেই আসলে ফলো করছে। আর যেটা নিয়ে আপনারা তো বটেই, বিভিন্ন ইকোনমিস্টরা বা যারা বিশ্লেষকরা তারা সন্দেহ পোষণ করছেন, প্রশ্ন করছেন। একই সাথে এবার যে ধরনের মুদ্রানীতি প্রণয়ন করা হলো, যেখানে অ্যাকচুয়াল ঋণ প্রবাহের টার্গেট অ্যাকচুয়াল যেটা সেটা হচ্ছে 8%, সেখানে সেটাকে বাড়িয়ে দ্বিগুণ করার যে টার্গেট সেটা আসলে যে ধরা হয়েছে সেটা বাস্তবসম্মত বলে মনে করেন কিনা? আর সার্বিক বিবেচনায় মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে এই যে মুদ্রানীতি প্রণয়ন করা হলো সেখানে কোভিড এর ধাক্কা সেটা বিবেচনায় নেওয়া হয়েছে বলে মনে করেন কিনা? থ্যাংক ইউ। তারপরে আর আপা, আমি বাবলু, এসএটিভি তে কাজ করি। হ্যাঁ হ্যাঁ, বাবলু। মুস্তাফিজ স্যারের কাছে আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এতক্ষণ যে আলোচনা করলেন তাতে বোঝা যাচ্ছে যে মুদ্রার যিনি মালিক সেই মালিকেরই মুদ্রার উপরে কোনো কন্ট্রোল নেই। তো এইরকম একটা প্রেক্ষাপটে এই ধরনের মুদ্রানীতি করা হাস্যকর কিনা? আর দ্বিতীয়ত, অনেকেই 2% প্রণোদনার বিষয়টা তুলে আনছেন। তো আমাদের মুদ্রার মান সঠিক জায়গায় আছে কিনা? ডলার এখন যেখানে মোটামুটি আমরা দেখছি 85 টাকা, এইটা তো হওয়ার কথা, প্রতিযোগীরা যেভাবে অবমূল্যায়ন করছে তাদের মুদ্রার, সেক্ষেত্রে আমাদের অন্তত 130 টাকায় চলে যাওয়ার কথা। তো যে একজন রেমিটেন্স আর্নার সে যদি 100 টাকাও পেত, তো সেটা কি তার জন্য বেশি বেনিফিটেড না, নাকি 2% দিয়ে সরকার মানে গরু মেরে জুতা দান করছে? তো এই যে মুদ্রার মান, এই ক্ষেত্রে এই মুদ্রার মান আমাদের এক্সপোর্টে কতটা হ্যাম্পার করছে? আমরা এতদিন ধরে দেখে আসছিলাম যে বাংলাদেশের যে প্রবৃদ্ধি সেটার প্রায় একটা বড় অংশ হচ্ছে রপ্তানি নির্ভর, কিন্তু আমরা যখন বলছি আমরা মধ্য দেশে চলে যাব, তখন থেকে দেখছি যে আমাদের বিনিয়োগে একটা নিম্নগতি, এবং আমরা কিন্তু এক্সপোর্ট মার্কেট হারাচ্ছি, আমাদের এক্সপোর্ট দিন দিন কমে যাচ্ছে। তো সেইটার সাথে আমাদের এই মধ্য আয়ের দেশের কতটা সম্পর্ক আছে? আমরা কি বাজার হারাচ্ছি? সেটা আপনারা কি মনে করেন? জি, ধন্যবাদ। আর আপা, জাস্ট দুইটা ছোট বিষয় একটু জানতে চাচ্ছিলাম। মুস্তাফিজ স্যার একটা বন্ডের বিষয় উল্লেখ করেছেন রেমিটেন্সের ক্ষেত্রে, যদি একটু কাইন্ডলি যদি মুস্তাফিজ স্যার একটু বন্ডটা কিরকম হবে, এটা কিভাবে রেমিটেন্সের টাকাটা মপ আপ করতে পারে, এটা যদি উনি একটু বলতেন। আর এরপর গ্রেস পিরিয়ডের যে বিষয়টা বলেছেন মুয়াজ্জেম ভাই, হ্যাঁ, তো গ্রেস পিরিয়ডটা আসলে কিসের? এটা কি আপনার স্টিমুলাস প্যাকেজের ক্ষেত্রে? তো এটা একটু যদি উনি বলতেন, আমি হয়তো মিস করেছি অথবা উনি বলেন নাই, যখন একটা হতে পারে। আরেকটা থার্ড বিষয় হচ্ছে ছোট একটা বিষয়, যে আমার এই প্রশ্নের উত্তরটা আমি পাইনি, সেটা হচ্ছে তারল্য সম্প্রসারণ। যে বর্তমানে যে তারল্য সম্প্রসারণ চলছে, কোয়ান্টিটি বেজিং চলছে, যে বাংলাদেশ ব্যাংক যে রিজার্ভ মানি প্রত্যেকটা স্টিমুলাস প্যাকেজে ইনজেক্ট করছে, যেহেতু ব্যাংকের হাতে এক্সেস লিকুইডিটি আছে, বাংলাদেশ ব্যাংকের পোর্শনটা কমিয়ে দিয়ে 50% পোর্শন কমিয়ে দিয়ে ব্যাংকের অনুপাতটা বাড়িয়ে দেওয়া যায় কিনা? জি, ধন্যবাদ। আপা, আমি ওবায়দুল্লাহ রনি, সমকাল পত্রিকার রিপোর্টার। তো আমার একটা কোশ্চেন, সেটি হলো যে এখন আসলে অর্থনীতিতে বা ব্যাংকগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা সেটা হলো এক্সেস লিকুইডিটি, যেটা ইতিমধ্যে এসেছে। তো আবার অর্থনীতিতে সেভাবে ডিমান্ডও তো এখন নাই। তাহলে এই অর্থনীতিতে ডিমান্ড তৈরির জন্য আসলে সরকার বা সেন্ট্রাল ব্যাংকের কি করণীয় থাকতে পারে, এটা যদি একটু স্পষ্টভাবে বলেন। আর আরেকটা বিষয় হলো যে প্রণোদনা প্যাকেজ, মুস্তাফিজ স্যার অবশ্যই একটু বলেছেন, কিন্তু এটা আরেকটু স্পষ্ট হতে চাচ্ছে যে প্রণোদনা প্যাকেজ যখন সরকার ঘোষণা করেছে তখন কিন্তু বলছে যে তার যে আউটস্ট্যান্ডিং মানে চলতি মূলধনের যে আউটস্ট্যান্ডিং তার 30% পর্যন্ত নিতে পারবে। এখন তার ডিমান্ড না থাকলেও যেহেতু এখানে ইন্টারেস্ট রেট কম ছিল সেজন্য কিন্তু অনেকে নিয়েছে, এবং সেই অর্থটা পুঁজিবাজার বা অন্যদিকে ডাইভার্ট হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। তো আসলে এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, এখন তো আবার প্রণোদনার সেকেন্ড ফেজ শুরু হয়েছে, তো এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কোনো পরিবর্তন আনতে পারে কিনা, আপনাদের কোনো পরামর্শ থাকলে যদি একটু বলেন। জি, আর কিছু থাকলে আমি একবারে নিয়ে নিই। আপা, রিজভি নওয়াজ বলছি চ্যানেল আই থেকে। হ্যাঁ, বলেন। আপনি বলেছেন, মুস্তাফিজ স্যারও বললেন, ওই
2% ইনসেনটিভ যেটা রেমিটেন্সের বিপরীতে দেয়া হচ্ছে, এইটার কারণে আমরা জানি বা বিভিন্ন সংস্থা বলছে, সরকার বলছে যে এটার কারণেই আমাদের রেমিটেন্সের এই প্রবৃদ্ধি। আপনি আপনাদের একটা সন্দেহ আছে যে এর বাইরে আরো কোনো কারণ থাকতে পারে, সেইটা কি, মানে কোন বেসিসে আপনারা সন্দেহ করছেন, এটা পরিষ্কার করবেন। আর এই বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখলাম রিপোর্টটা, যে শেয়ার বাজারে কথা বলা হচ্ছে, ওই রিপোর্টে বলা আছে শেয়ার বাজারে গেছে 15 টাকা, নাকি বলা আছে অনুৎপাদনশীল খাত, মানে শেয়ার বাজারটা কি আমরা কিভাবে ট্যাগ করলাম আর কি, এটা আপনাকে রিপোর্টটা দেখেছেন? থ্যাংক ইউ। জি, আর আচ্ছা, অনেকগুলো প্রশ্ন এসেছে, তো আমি দুই একটা একটু সংক্ষেপে বলে তারপরে আমি অন্যদের কাছে যাব। হ্যাঁ, ওই জমির যেটা বলছেন, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের অংশ এক্সেস লিকুইডিটিটা যেটা কোয়ান্টিটেটিভ ইজিং এর মাধ্যমে তৈরি করা হয়েছিল, এখন তো আমরা দেখছি যে সেটার আসলে চাহিদা বাড়ছে না, এবং সেই প্রেক্ষিতে কমানোর কথা আমি শুরুতে আগের অংশে বলেছিলাম যে এখানে যে রেপো রেটটা সেখানে কিন্তু বাড়ানো যেতে পারে। আর আপনি যে সাজেশনটা দিয়েছেন যে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের পোর্শনটা কমিয়ে ব্যাংকের উপরে, সেটা ব্যাংক গুলাকেই নিজস্ব, কারণ তাদের হাতে লিকুইডিটি রয়েছে, সেটা অবশ্যই করা যেতে পারে। এবং আমি যেটা বলছি যে এই ধরনের পলিসি গুলা তো আসলে আগেও বলছি যে ইট ইজ নট যে মানে একটা স্ট্যাটিক না, এটা প্রসেসটা হচ্ছে মানে পলিসিগুলা হবে ডাইনামিক, এবং পলিসির মধ্যেই বলা আছে। সুতরাং এখন এটাকে মপ আপ করে এই আনইউটিলাইজড মানি এবং আনপ্রোডাক্টিভ মানিটাকে কিভাবে আমরা পরবর্তী সময়ে কাজে লাগাতে পারি সেটার একটা বিষয়, এবং সেটা যাতে ডাইভার্টেড না হয়ে যেতে, যে বিষয়টা বারবার বলা হচ্ছে। তো সুতরাং বাংলাদেশ ব্যাংক এখানে তার অংশটা কমিয়ে দিতেই পারে। আরেকটি বিষয় হচ্ছে যে ঋণ প্রবাহ ব্যক্তি খাতে বারবার প্রশ্ন আসছে, একটি বিষয় বলে নিতে চাই যে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ আসলে আপনি শুধুমাত্র যদি একটা মানে ইন্টারেস্ট রেট কমানো কিংবা ব্যাংকের ফ্লেক্সিবিলিটি, এগুলি একটা অনুষঙ্গ, একটা ইন্ডিকেটর, কিন্তু আমরা সবসময় বলে এসেছি যে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ অর্থাৎ ব্যক্তি বিনিয়োগ বাড়ানোর জন্য এটাতে আরো অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে। এখানে অবকাঠামোগত সুযোগ কি রয়েছে, এখানে দুর্নীতির অবস্থা কি, এখানে ব্যুরোক্রেটিক জটিলতা কতখানি, মানব সম্পদের দক্ষতা কতখানি আছে, তারপরে বিদ্যুতের মতো মানে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা, ইউটিলিটি গুলো ইত্যাদি। এই ধরনের আমরা যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধীনে আমরা সিপিডির পক্ষ থেকে যে গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট করে থাকি, সেখানে কিন্তু এই 4-5টা সূচক কিন্তু বারবারই ঘুরে ফিরে আসতে থাকে, সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এই ঋণের সুদের হারের বাইরেও। সুতরাং এটা সামগ্রিকভাবেই চিন্তা করতে হবে, এবং এখন অতিমারির সময় যখন অর্থনীতি ঘুরেই দাঁড়াতে পারছে না বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, বাংলাদেশের অর্থনীতি তো আসলে বহির্বিশ্বের সাথেও ওতপ্রোতভাবে জড়িত আছে, দুটোই কিন্তু আমরা কিভাবে রিকভার করব, একদিকে অন্য বাইরের বিশ্ব কিভাবে রিকভার করবে, দুটোর সাথে সংমিশ্রণ করেই কিন্তু আসলে যারা বিনিয়োগ করবে তারা দেখে, কারণ কোনো একটা বিনিয়োগ তো আজকে করে কালকে সেটা উইথড্র করে, বিনিয়োগটা তো একটা মধ্যমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী একটা চিন্তা ভাবনা করে মানুষ বিনিয়োগ করে। সুতরাং এই অতিমারির সময় আসলে সেই বিষয়গুলি, এবং যেটি বললাম যে ভ্যাকসিনেশনের অবস্থাটা কি, সেটাও কিন্তু চিন্তার বিবেচনার মধ্যে আছে। এইগুলো ঠিক না হলে আসলে ওই যতই আমি লিকুইডিটি থাকুক, সুযোগ থাকুক, সেটা আসলে বিনিয়োগের জন্য, ব্যক্তি খাতে বিনিয়োগের জন্য সহায়ক হবে না। এবং আরেকটা যে এক্সেস লিকুইডিটি, একজন বলছেন যে কি ডিমান্ড, কি প্রশ্নটা একজনের ছিল, যে আবার ছিল যে ও তারল্যের কথাটা আর কি, যে অর্থনীতিতে মানে চাহিদা তৈরির জন্য সুনির্দিষ্ট আপনাদের কোনো প্রস্তাব আছে কিনা অর্থনীতির চাহিদা সৃষ্টির জন্য? হ্যাঁ, এটাও কিন্তু আমরা বহুবার এই অতিমারির পর থেকেই বলে আসছি যে চাহিদা সৃষ্টির জন্য যেটি প্রয়োজন, এখন অতিমারির কারণে যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়ে এসেছে, তখন কিন্তু মানুষের কর্মসংস্থান হারিয়েছে, মানুষ আয় হারিয়েছে, এবং সেটা কত ইয়ে করছে আমাদের গবেষণা আছে, তফিক সেটা বলবে পরে সংখ্যা দিয়ে, যে এবং তার ফলে আমরা বলছি যে এই যে
যে এই ধরনের সংকটগুলো যখন ডিপ্রেসড অর্থনীতি থাকে তখন কিন্তু মূল কাজটা হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য চাহিদা বাড়ানো, মানুষের হাতে অর্থ দেওয়া, মানুষ যাতে সেটা বাজারে যে কেনাকাটা করতে পারে, অর্থনীতিতে টাকা ইনজেক্ট হয় এবং আরো বেশি করে চাহিদা, অর্থাৎ কনজাম্পশন এবং অ্যাগ্রিগেট ডিমান্ড, সকলের ব্যক্তি এবং রাষ্ট্র সকলের ডিমান্ডটা বাড়ানো, সেটার জন্য। এবং এটার জন্য যেটি প্রয়োজন, এখন যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, কর্মসংস্থান কিভাবে আগের মতো অবস্থায় যাবে, সেটার জন্য। এবং যারা, সেজন্য আমরা বলছি যে অতি দরিদ্র যারা হয়ে গেছে, দরিদ্র যারা, তাদের নগদ অর্থ দিতে হবে। নগদ অর্থ সহায়তা গেলে তারা কিছু একটা করতে পারবে, তারা খাওয়া দাওয়া কিনতে পারবে, তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে। আর যারা উদ্যোক্তা আছে, যারা ক্ষুদ্র, তাদেরকে অর্থ সহায়তা দেওয়া, যাতে কিনা তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে আবার ফিরে আসতে পারে। যারা বড় বৃহৎ, তারা তো আমরা দেখছি তারা অনেকটা বেটার, মানে তাড়াতাড়ি ফিরে রিকভার করতে পারবে। তো এটাই আর কি মূল বিষয়, যে অর্থনীতির কথা বলতে গেলে যে ডিমান্ড বাড়ানোর জন্য এই সমস্ত বিষয়গুলি রয়েছে। এর বাইরে বিভিন্ন প্রশ্ন রয়েছে, মুস্তাফিজ ভাইয়ের কাছে সরাসরি প্রশ্ন আছে, কিন্তু তার আগে আমি তৌফিককে একটু ফ্লোর দিতে চাই, যদি দু একটা। স্যার বলে নিক তাহলে। আচ্ছা, ঠিক আছে, বলেন মুস্তাফিজ ভাই, বলেন। আচ্ছা, না বাবলুর যে প্রশ্নটি, আসলে বাবলু আমি একজন অর্থনীতির ছাত্র হিসেবে যেটা বলবো, যে এরকম একটা সময় সেন্ট্রাল ব্যাংক, যাকে কিনা ফিসকাল পলিসির সাথে মনিটারি পলিসির সামঞ্জস্য বিধান করতে হয়, অর্থনীতি চাঙ্গা করার জন্য কিভাবে মুদ্রা সরবরাহ কতটুকু করবে সেটা করতে হয়, ইন্টারেস্ট রেট ঠিক করতে হয়, এটা একটা চ্যালেঞ্জিং জব, এটা আমাদের স্বীকার করতে হবে। সুতরাং সেইটা স্বীকার করেই আমি বলবো, আপনি হয়তো জানেন অর্থনীতিতে একটা কথা আছে, ত্রিমাত্রিক অসম্ভব, একটা এটাকে বলে ইম্পসিবল ট্রিনিটি। এটার অর্থটা হলো যে একই সময় বিনিময় হার, মূল্যস্ফীতির হার এবং সুদের হার ঠিক করা, এটা একই সময় সম্ভব হয় না। সুতরাং সেন্ট্রাল ব্যাংককে এই তিনটার মধ্যে কোনোটাকে হয়তো অগ্রাধিকার দিতে হবে, কোনোটাকে হয়তো তাকে অ্যাঙ্কার করতে হয়। তিনটা কোনো সময় পারা যায় না। আপনি যে বিনিময় হার ফিক্স যদি করে রাখতে চান, এই যে মপ আপ করতে হচ্ছে, তাই না? মপ আপ করতে গেলে তখন লিকুইডিটি আপনার সিস্টেমের মধ্যে আসছে, সেই অ্যাক্সেস লিকুইডিটি একটা ইনফ্লেশনের একটা সম্ভাবনা সৃষ্টি করছে। সেটাকে যদি আপনি আবার সামাল দিতে চান, তখন তাহলে আবার সুদের হার আবার আপনাকে হয়তো এটা কমাতে হবে, যাতে করে মানুষ আরো বেশি ইনভেস্টমেন্ট করতে পারে ওই অ্যাক্সেস লিকুইডিটিটা। তো সেখানে আবার সেইটা আবার যদি আমি সুদের হার কমাই, তখন আবার ডিপোজিটারকে কত দিব ইত্যাদি নানান ধরনের কিন্তু একটা টেনশন কাজ করে। সুতরাং আমাদের এটা আমাদেরকে, আমার মনে হয় যে এটা বিবেচনার মধ্যে রাখা উচিত, যে এটা একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছে। এক্সচেঞ্জ রেটের কথা যেটা বললেন, সেটা কিন্তু যে সেন্ট্রাল ব্যাংককে তো বরং এক্সচেঞ্জ রেটকে স্টেবল এই 85 টাকায় রাখার জন্য, যাতে করে এটা 80 টাকায় উঠে না যায়, সেটার জন্য তো সে মপ আপ করছে। তো সেখানে আমরা যদি এটাকে যদি আরো অবমূল্যায়ন করে এটা 130 টাকায় আমরা যদি নিয়ে যেতে চাই, তাহলে তো সেটা মানে এটার অন্যান্য যেগুলো, এটা তো কেবল রপ্তানি না বা রেমিটেন্স না, এটার সাথে কিন্তু আমাদের আমদানি খরচ কত পড়বে, আমদানিকৃত ইনফ্লেশন আবার হয়ে যায় কিনা 130 টাকা যদি আমি করি। তারপরে এটার সাথে আমার যে ডেট সার্ভিসিং, যেগুলো নাকি আমি ফরেন কারেন্সিতে করছি না, আমি লোকাল কারেন্সিতে করে ডলার কিনে তারপরে ডেট সার্ভিসিং করছি, সেইটা একটা। আমার প্রাইভেট সেক্টর বিভিন্ন জায়গায় ঋণ নিয়েছে, তাই না? সেই ঋণের সার্ভিসিং তাদেরকে করতে হবে। এটা খালি সরকারি ঋণ না, বেসরকারি খাতের ঋণ, তাকেও ওই 130 টাকায় তখন ডলার কিনে, তাহলে তো মানে এটা তো কোনোভাবেই সে লাভজনক ভাবে করতে পারবে না। সো এইটা আমাদের আমদানি, রপ্তানি, রেমিটেন্স, আমাদের ফরেন ডেট সার্ভিসিং, এগুলোকে মিলেই এটা করতে চাই আমরা। সিপিডি থেকে এর আগে বলেছিলাম যে এটাকে অবমূল্যায়ন করা, যাতে, কারণ আপনি ঠিকই বলেছেন যে আমাদের যারা প্রতিযোগী তারা তো অনেক অবমূল্যায়ন করে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা রপ্তানি বাজারে চলে যাচ্ছে, কিন্তু আমাদের ওইটাও চিন্তা করতে হবে। কিন্তু আমরা সিপিডি থেকে বিভিন্ন ফ্যাক্টর, আমাদের এই যেগুলো বললাম, প্রোজ এন্ড কনস, পক্ষে বিপক্ষে, সবটা মিলে আমরা গ্রাজুয়াল একটা ডেপ্রিসিয়েশনের কথা বলেছিলাম।
হ্যাঁ, তো সেইটা আমরা এখনো স্ট্যান্ড করি, কিন্তু সেটা 130 টাকা পর্যন্ত যাওয়াটা হয়তো ঠিক হবে না। এটা একটা গ্রাজুয়াল করা, আমাদের যারা কম্পিটিটর তাদের সাথে মিলিয়ে। এটা হলো একটা। বন্ডের কথা যেটা আমি বললাম যে এখানে আজকেও আলোচনা এবং ডক্টর ফাহমিদার যে প্রেজেন্টেশন সেটাও আমরা যেটা বলেছি যে এই যে আমাদের রেমিটেন্স আসছে এবং এটার ফলে আমাদেরকে সেন্ট্রাল ব্যাংকে আবার সেটাকে মপ আপ করার জন্য টাকা ইনজেক্ট করতে হচ্ছে। তো সেখান থেকে আমার যেটা আমি বললাম সেটা হলো যে আমরা যদি যে রেমিটেন্সটা আসছে সেই রেমিটেন্সটা যদি আমরা বন্ডে যদি এটা তারা যাতে ইনভেস্ট করতে পারেন সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই যে ইনজেকশন করতে হচ্ছে আমাদের টাকা সেটা আমাদের করতে হতো না। সো সেখানে আমরা, এবং এখন তো আমরা অনেক ইনফ্রাস্ট্রাকচার বড় বড় ইনভেস্টমেন্টে যাচ্ছি, তো সেখানে যদি একটা গ্যারেন্টিড একটা ডিভিডেন্ড হিসাবে যদি একটা ইনকামের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু আমরা এই যে বৈদেশিক ঋণ নিয়ে যেটা আমরা এখন ইনফ্রাস্ট্রাকচার করছি সেটা কিন্তু আমরা এখান থেকেও করতে পারতাম এবং তাহলে টাকা ইনজেকশনের প্রয়োজনীয়তাটাও অনেক ক্ষেত্রেই কমে যেত। আমি সেটা বলছি। তবে আমরা এর আগেও বলেছি যে এই ধরনের যদি বন্ড যদি করা হয় এই ফরেন কারেন্সি দিয়ে তাহলে এটি ইন্ডিপেন্ডেন্টলি এটা যাতে একটা বোর্ড দিয়ে যাতে করা হয়, যাতে করে কোন ইনফ্রাস্ট্রাকচারে এটা যাবে, এটা ঠিক মতো ব্যবহৃত হচ্ছে কিনা, সাশ্রয়ী ভাবে হচ্ছে কিনা, সুশাসনের সাথে হচ্ছে কিনা, ওই ইনফ্রাস্ট্রাকচারটা সময় মতো হচ্ছে কিনা, যাতে করে লাভজনক ভাবে এই ইনভেস্টমেন্টটা হয় এবং আমরাও যারা রেমিটার আছেন তাদেরকে ওইটার থেকে আমরা প্রফিটটা ডিভিডেন্ডটা আমরা যাতে ঠিক মতো দিতে পারি। তো সেটা একটা ব্যবস্থাপনারও ব্যাপার আছে, কিন্তু এইটা আমি একটা অল্টারনেটিভ যাতে করে অ্যাক্সেস লিকুইডিটি এই সমস্যাটা যাতে না হয় সেটার জন্য আমি সেটা বলতে চাচ্ছি। আর হলো যে ঋণের ব্যাপারে আমি যেটা আর একবার রিপিট করতে চাই যে এখানে ঋণ যেগুলো নাকি দেয়া হচ্ছে প্রণোদনা প্যাকেজ, এটার সাথে আমাদের নন স্টেট অ্যাক্টর যারা এগুলোতে আছেন, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট থেকে শুরু করে এনজিওরা, তাদেরকে আমরা যদি সম্পৃক্ত করতে পারি তাহলে টার্গেটিং, বিশেষত স্মল যারা আছেন কটেজ এন্ড স্মল, তাহলে টার্গেটিং এর দিক থেকে এবং টাকাটার ব্যবহারের দিক থেকে আমার মনে হয় যে এটা হয়তো ইতিবাচক একটা ভূমিকা রাখতে পারে। ডক্টর ফাহমিদা যেটা বলেছেন আমি সেটা রিইটারেট করতে চাই, সেটা হলো যে আসলে সবটাই কিন্তু নির্ভর করবে আমরা যদি এগ্রিগেট ডিমান্ডটা বাড়াতে পারি এবং আমাদের ভ্যাকসিনেশনটা যত সম্ভব আমরা দ্রুত যদি কাভারেজে যদি নিয়ে আসতে পারি, সেটাই কিন্তু এখন আমাদের অগ্রাধিকার পাওয়া দরকার আর কি। সেটা সেন্ট্রাল ব্যাংকের হাতে না, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের মুদ্রানীতি কার্যকর করার ক্ষেত্রে আমাদের ব্ল্যাঙ্কেট ভ্যাকসিনেশন যত দ্রুত সম্ভব এটা খুবই ইম্পর্টেন্ট। আর এগ্রিগেট ডিমান্ড যেটা আর কি সামষ্টিক চাহিদা সৃষ্টির ক্ষেত্রে যেটা আমরা আগেও বলেছি যে ক্যাশ ট্রান্সফার, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এটা আমাদের সরকার ভালো যে আবারও একটা নতুন প্যাকেজ সেটা করেছেন, যারা নাকি ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, শ্রমজীবী মানুষ আছেন তাদের জন্য। এটা যদি আমরা আরো বাড়াতে পারি তাহলে কিন্তু এগ্রিগেট ডিমান্ডটা সৃষ্টি হবে। এগ্রিগেট ডিমান্ডটা সৃষ্টি হলেই কিন্তু যেটা আমরা বলি যে এগ্রিগেট ডিমান্ডের এগেইনস্টে আমাদের উৎপাদন এবং চাহিদা এবং ইনকামের সুযোগ এবং আরেকবার চাহিদা একটা ইতিবাচক চক্র অর্থনীতিতে সৃষ্টি হবে। আর যেটা আমার মনে হয় যে মোয়াজ্জেম বলেছেন যে সতর্কবাণী, সেটা ঠিকই যে আমাদের দেখতে হবে যে এটা সার্কুলার কোনো ফ্লো আছে কিনা, এই রেমিটেন্সটা দেশের থেকে যে আবার প্রণোদনার জন্য আবার আসা কিনা, সেটাতে অবশ্যই আমাদের সেটা নজরদারি খবরদারির মধ্যে আমাদের রাখতে হবে। তবে $5,000 যেটা নাকি সেন্ট্রাল ব্যাংক করেছে, এটা এই কোভিড এর সময় অনেকের চাকরি গিয়েছে, তারা অনেকেই দেখাতে পারছেন না তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইত্যাদি, অনেকে পুঁজি তারা দেশে পাঠাতে চাচ্ছেন, তাদের সুবিধার জন্য করা হয়েছিল যে $5,000 পর্যন্ত এটা পাঠালে কোনো ডকুমেন্টস লাগবে না। এটা কিন্তু যারা
সার্কুলার যারা নাকি টাকা দেশের থেকে বাইরে করে নিয়ে দেশে নিয়ে আসার একটা যারা সুযোগ খুঁজছেন, তারা $5,000 মানুষ না, তারা আরো অনেক বড়ভাবে এই জিনিসটা করতে চাবেন। এই $5,000টা দেয়া হয়েছে হলো ক্ষুদ্র যারা রেমিটার আছেন আসলে তাদের জন্য, এটা খুব বড় অ্যামাউন্ট না, কিন্তু নজরদারি খবরদারি অবশ্যই আমাদের রাখতে হবে যাতে করে এই সার্কুলার ফ্লো না আসে বা এই 2%-এর সুযোগ নিয়ে যাতে অন্যরা না আসেন। কিন্তু সেটার অর্থ এই না যে আমরা এই স্মল রেমিটারদেরকে একটা সুযোগ দিব না। যেটা আমি বলেছি যে এই 2%টা কেবলমাত্র যে বেশি রেমিটেন্স আসা সেটার কারণে যে দেয়া হচ্ছে তাও না। এটার আরেকটা বড় কারণ সেটা হলো যে যারা রেমিটেন্স রিসিভিং হাউসহোল্ড, যারা এই করোনাতে যাদের ইনকাম বড় ধরনের একটা ইরোশন হয়েছে, তাদেরকে যাতে একটু বেশি টাকা আমরা তাদের হাতে দিতে পারি। এবং এইটা যেহেতু কম আয়ের মানুষের কাছে যায়, তাদের কিন্তু সঞ্চয়ের প্রবণতা কম, খরচের প্রবণতাই কিন্তু ভোগের প্রবণতাই বেশি, তারা কিন্তু অর্থনীতিতে আবার একটা চাহিদা সৃষ্টি করে। সো এটাকে সামষ্টিক অর্থনৈতিক বিবেচনা থেকে কিন্তু দেখতে হবে। এটার একটা ব্যত্যয় হচ্ছে এবং এটার একটা অপচেষ্টা হতে পারে, সেইটাকে আমার মনে হয় যে অবশ্যই আমাদের নজরদারিতে রাখতে হবে, কিন্তু ডিসিশনটা নিতে হবে সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপট থেকে। আমি এটুকুই বলবো। ধন্যবাদ। আনমিউট করতে হবে, আপা আনমিউট করতে হবে। স্যার একটা জিনিস একটু বলি স্যার, আমাদের এই যে বিনিময় হার, এটা কিন্তু স্যার আমাদের অর্থ পাচারে উৎসাহিত করছে। এই জায়গাটাকে স্যার একটু ক্লিয়ার করা উচিত ছিল। আমরা যদি 130 টাকা দিয়ে ডলার কিনে নিয়ে তারপরে এটা পাচার করে আবার দেশে ফেরাতাম স্যার, এটা একটু ব্যয়বহুল ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, আমি 85 টাকা দিয়ে কিনে তারপরে এদিক থেকেও লাভ করছি, আবার ভিতরে ঢুকেও লাভ করছি। স্যার আমাদের অর্থ পাচারের একটা বড় কারণ কিন্তু স্যার এই বিনিময় হার। হ্যাঁ হ্যাঁ, না এটা তো সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি দেখি, এটার নানান দিক আছে। তো নীতি নির্ধারকদেরকে তো একটা জায়গায় তার ডিসিশনটা নিতে হবে, সুতরাং সেই জায়গাটার ভারসাম্যটা কোন জায়গায় সেটা কিন্তু আমাদেরকে বিবেচনার মধ্যে রাখতে হবে আর কি। অবশ্যই এটা ঠিক যে যিনি বাইরে নিয়ে যাবেন তিনি বেশি টাকায় যদি কিনতে হতো তাহলে তার জন্য এটা একটা ডিসইনসেন্টিভ হতো, কিন্তু সেটাও তাকে থামিয়ে রাখবে কিনা সেটাও একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। তার জন্য হয়তো কস্টলি হবে, কিন্তু যে দুর্নীতি করে দেশের থেকে টাকা পাচার করছে, সে 85 টাকা নাই কিনে যদি সে 95 টাকায় ডলার কিনে পাঠাতে হয়, তাকে এটা খুব বেশি অনুৎসাহিত করবে সেটাও আমি মনে করি না। ধন্যবাদ। জি ধন্যবাদ। তৌফিক? আমার মনে হয় যে অনেক কিছুই বলা হয়েছে, এটা নতুন করে বলার কিছু নাই। আমি দু একটি বিষয় যেটা মানে পুনর্ব্যক্ত করার মতন, যে মনিটারি পলিসির একটা বড় বিষয় হলো আপনারা নিঃসন্দেহে বলেছেন যে সরকার আসলে কি ভাবছেন আর কি, যে অনুমিতিটা কেমন, এবং সেইটাকে মাথায় নিয়ে ওনারা কিভাবে রিকভারিটাকে দেখছেন, সেইটা একটা হলো বড় চ্যালেঞ্জ। আমাদের কাছে যেটা মনে হয় সেটা হলো যে আগামী 3-4 মাস বিশেষত কিন্তু খুব আমাদের বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জিং, এবং এখন মোটামুটি এস্টাবলিশ যে আমরা ভ্যাকসিনেশন ছাড়া আসলে রিকভারিতে যাওয়াটা খুব কিন্তু কষ্ট হবে। তো আগামী 3-4 মাসে যদি ভ্যাকসিন আসে এবং সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছেন এটাকে যদি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আমরা হয়তো আস্তে আস্তে রিকভারির জায়গাগুলো দেখবো। না হলে আমরা গত বছরে যেটা দেখেছি, যে গত অর্থ বছরে যে রিকভারিটা হয়েছিল, তারপর আবার কিন্তু যখন এটার সংক্রমণ বাড়লো, আমরা আবার অর্থনৈতিক কার্যক্রমে ধাক্কা খেলাম। ফলে সেই মানে ধারণাটা, অনুমিতিগুলো খুব স্পষ্টভাবে বাংলাদেশ ব্যাংকের নীতির ভিতরে নাই। আগে বাংলাদেশ ব্যাংকে 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করতো, তখন এটা হয়তো সহজ ছিল যে 6 মাসের জন্য এটাকে আমি যদি চিন্তা করতাম যে এটা আমার সংহত করবার সময়, এবং তারপরে আমি এটাকে বুস্ট করব আগামী 6 মাসে, সেইটা বোঝা বরং অনেক সহজ ছিল। আমি একটা প্রশ্নের উত্তর আমি দিই। আমার মনে হয় না যে ব্যক্তি খাতের যেই ঋণ প্রবাহ, এটা 8%-9% থেকে এটাকে 14% নিয়ে যাওয়াটা বছর শেষে খুব সহজ হবে, কারণ এটার
ভলিউমটাও অনেক বড়। এটা খুব দ্রুত ড্রাস্টিক চেঞ্জ হতে হলে যে বিরাট বিপ্লব দরকার সেটা আমরা দেখতে পাই না। ফলে সেটা নিঃসন্দেহে কঠিন হবে। গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে আমরা মুদ্রানীতির পাশাপাশি যেটা আমরা বললাম যে আমাদের মনে হয় যেটা যে রাজস্ব নীতিতে আরো বেশি পরিবর্তন দরকার হবে বা আরো একটু প্রোঅ্যাক্টিভ বাস্তবায়ন লাগবে। আমরা একটু ফিরে যাই বাজেটের ভেতরে যে আমরা কিন্তু দেখেছি যে প্রায় 12,500 কোটি টাকার মতন কিন্তু একটা রাখা হয়েছিল যে এই নগদ প্রণোদনা দেওয়ার ব্যাপারে, কিন্তু দেখেন আপনি গত মাসটা যেই ধরনের একটা কঠিন লকডাউন গেল সেই তুলনায় বরাদ্দ কিন্তু খুব বেশি আসছে তা না। নতুন যে প্রণোদনা প্যাকেজ এসছে সেখানেও বরাদ্দ আমরা মনে করি না যে যথেষ্ট হয়েছে, আরো বেশি বরাদ্দ দেওয়ার প্রয়োজন হবে। এবং লকডাউন যদি তুলেও দেওয়া হয় বা শিথিল করা হয় তারপরেও আমি মনে করি যে এই ধরনের নগদ প্রণোদনা কার্যক্রমকে ব্যবহার করা যাবে, কারণ অনেকেই কিন্তু যারা ক্ষুদ্র আছেন, উদ্যোক্তা আছেন বা একেবারে যারা অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করতেন তারা এর ভিতরে পুঁজি হারিয়েছেন, তাদের সঞ্চয় হারিয়েছেন। এই নগদ সহায়তাটা তাদের জন্য কিন্তু একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ফলে তখন যেই চাহিদাটা বাড়বে সেই চাহিদাটা ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বের চাহিদার উপরে নির্ভর করে আমরা রিকভারি করতে পারবো না, এটা আমরা মনে করি। আমার মনে হয় যে দেশের ভিতরে চাহিদাটাকে এই জন্য আমরা বারবার সংহত করবার কথা বলি। আর পরিশেষে একটা কথাই বলতে যাচ্ছি, সেটা হলো যে দেখেন যেই যারা ঋণ নিয়ে এটাকে অন্য খাতে ব্যবহার করছে এইটার কারণে আমি ঋণ প্রবাহ আরো সংকুচিত করে ফেলবো, এইটা আমার মনে হয় না যে আমাদের জন্য সঠিক মনে হয়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যে আমরা কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, এটা কর্পোরেট লেভেলে এবং একইভাবে সেন্ট্রাল ব্যাংকের লেভেল, সেটা হলো গুরুত্বপূর্ণ। কেউ যদি ঋণ নিয়ে সেই ঋণ যে কারণে নিয়েছেন সেই কারণে ব্যবহার না করে অন্য কারণে ব্যবহার করেন তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হওয়া, তদন্তমূলক ব্যবস্থা হওয়া। কিন্তু আমরা সবসময় এই সুশাসন সংক্রান্ত যে পদক্ষেপগুলো আছে এইগুলো হয় আমরা নেয়ার ব্যাপারে আমাদের একটা সংকোচ আছে যে আমরা বোধহয় পারবো না, অথবা আমাদের কাছে এখন একটা বিশ্বাস হয়ে গেছে যে আমরা সুশাসন এইরকম ভাবে প্রতিষ্ঠা করা বাংলাদেশে সম্ভব না। এটা সত্যি না। এটা যদি ব্যাংকগুলো চান, এটা যদি বাংলাদেশ ব্যাংকগুলো চান তাহলে কিন্তু নিঃসন্দেহে এটা করা সম্ভব এবং সেই জায়গাটাতেই জোর দেওয়ার ক্ষেত্রে আমরা অধিকতর আসলে গুরুত্ব দিব। আর সর্বশেষ কথাটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কেন্দ্রীয় ব্যাংকের খুবই প্রোঅ্যাক্টিভ ভূমিকা থাকতে হবে এবং ব্যাংকগুলোর সাথে একটা আলোচনার বিষয় রয়েছে যে যে ঋণগুলো এখন ফেরত পাবার সম্ভাবনা আছে কি নাই, এইটাকে কিভাবে সামনের দিনে তারা মোকাবেলা করবেন সেই ব্যাপারে গাইডেন্সটা বাংলাদেশ ব্যাংক থেকে আমার মনে হয় যে পরিষ্কার ভাবে আসা উচিত। বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথেও তাদের নিয়মিত ভাবে এই যোগাযোগটা থাকা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ তৌফিক। আচ্ছা, একটা রিজভি একটি প্রশ্ন করেছিলেন, সেটা হলো যে ওই যে অর্থটা যে অনুৎপাদনশীল খাতে যাচ্ছে নাকি শেয়ার বাজারে, এই তথ্যটা আপনার কিভাবে জানলেন? তো এটা হ্যাঁ মজ্জাম, এটা তো আমি নিউজ পেপারেই পড়েছি। বিভিন্ন রকমের নিউজ আসছে যে পুঁজিবাজার সাম্প্রতিক সময়ে নতুন করে আবার চাঙ্গা হচ্ছে। দেখুন এই মুহূর্তে অর্থনীতির যে পরিস্থিতি তাতে পুঁজিবাজার চাঙ্গা হওয়ার মতো খুব যৌক্তিক ভিত্তি কিন্তু খুব কম, এবং বলা হচ্ছে যে যে ধরনের শেয়ার গুলোতে এই ধরনের ট্রানজাকশন গুলো হচ্ছে সেটাও আসলে সন্দেহজনক। সুতরাং এখানে এক ধরনের যে বাবল হচ্ছে সেটার একটা আশঙ্কা রয়েছে। আমি একটু এটাও এই কারণে আমি বলছি যে ক্রেডিট গ্রোথ যেভাবে আবার আগের মতো 14.8 থেকে কিছুটা কমিয়ে 14% রাখা হয়েছে, এই ঊর্ধ্বমুখে এই ধরনের ক্রেডিট গ্রোথও অনেক সময় এই ধরনের পরিস্থিতি সৃষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং সেদিক থেকে এই ক্রেডিট গ্রোথটা যদি কিছুটা কমিয়ে আনা যায় সেটা আসলে খারাপ না, যদি এটাকে 12% আনা যায় সেটা অর্জন করাও আসলে দুরূহ হবে। সুতরাং সেটা এখানে একটি বিষয়। দ্বিতীয় যেটি আমাকে জমির একটি প্রশ্ন রেখেছিলেন যে আসলে কোন ঋণগুলোর জন্য আমি বলেছি গ্রেস পিরিয়ড এটাকে বাড়ানো দরকার, মূলত স্টিমুলাস প্যাকেজ নিয়ে, কিন্তু একই সাথে এখন যে অর্থনীতির পরিস্থিতি তাতে সমগ্র অর্থনীতির ভিতরে এক ধরনের স্টিমুলেটিং একটা পজিশন রয়েছে। সুতরাং এটা শুধু স্টিমুলাস না, স্টিমুলাস গুলোর জন্য তো অবশ্যই গ্রেস পিরিয়ড বাড়ানো এবং একই সাথে স্টিমুলাসের বাইরে যে ঋণগুলো রয়েছে বিশেষ করে এসএমই খাতের যে ঋণগুলো সেগুলোর জন্য, সাধারণ এসএমই খাতের ঋণগুলোর জন্য এই গ্রেস পিরিয়ড বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আর আরেকটি বিষয় আমি বলবো যে আমি এখনো বলছি যে 1.5-2 বছর হয়ে গেছে
যারা আসলে বাইরে ছোট রেমিটেন্স পাঠানো রেমিটার ছিলেন তারা তাদের মতো করে পাঠিয়ে দিয়েছেন। এখন যারা আছেন তারা তাদের মতো করে পাঠাতে পারবেন। এখন আমার মনে হয় যে এখন ট্রান্সপারেন্সি ড্রাইভটার প্রয়োজন রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে ডকুমেন্টেশনের জায়গাটিতে আরো ক্লোজলি মনিটর করা এটির প্রয়োজন আছে বলে মনে হয়। এবং আমরা বিদেশ থেকে বড় বড় ট্রানজেকশনের ক্ষেত্রে এরকম ধরনের প্রবণতা দেখি যে অনেক সময় ভেঙে ভেঙে বড় বড় ট্রানজেকশন দেশে পাঠানো হয় মাল্টিপল সোর্সের মাধ্যমে। সুতরাং সেই প্রবণতা যে একেবারে নেই সেটা বলা যাবে না। বড় ধরনের ইনফ্লো বাইরে থেকে সার্কুলার হয়ে আসার সেটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং সেই জায়গাটি আমার মনে হয় যে এক ধরনের যৌক্তিক আছে ডকুমেন্টেশন প্রসেসটি স্ট্রেংথেন করা। আর ফাইনালি যেটি বলে শেষ করব সেটি হলো যে মনিটারি পলিসির গত 2 বছর আগে থেকে এক ইয়ারলি মনিটরিং রিভিউতে যাওয়া হয়েছে, মনিটারি পলিসি স্টেটমেন্টে যাওয়া হয়েছে। আমাদের কাছে মনে হয় যে অর্থনীতির এখন যে বাঁকে রয়েছে দ্রুত পরিবর্তনশীল যে পরিস্থিতি তাতে এই রিভিউটি 6 মাস অন্তর করবার প্রয়োজন রয়েছে। আমরা অনুরোধ করব যে আগামী ডিসেম্বরে আবার বা ডিসেম্বর বা জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক আরেকটি ইন্টারিম রিভিউ তারা প্রকাশ করবেন এই 6 মাসের পর্যালোচনার ভিত্তিতে 1 বছরের টার্গেটকে মাথায় রেখে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি ওই যে রিজভির কোশ্চেনের প্রেক্ষিতে আমার যদি মনে পড়ে যে আমি পত্রিকায় দেখেছি যে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকের নির্বাহী পরিচালকদের কাছে চিঠি গেছে 5 দিনের মধ্যে কারা পেয়েছেন এবং কি কাজে সেটা ব্যবহার করা হয়েছে সেটা জানতে চেয়ে। সো এটা তো মনে হয় বিশ্বাসযোগ্য একটা খবর আর কি। ধন্যবাদ। জি ধন্যবাদ। হ্যাঁ আমিও নিউজ পেপারে পড়েছি। তো ধন্যবাদ। আসলে আলোচনা তো অনেক বিস্তারিত পরিধি। মনিটারি পলিসি তো আর মনিটারি পলিসির সাথে সংশ্লিষ্ট আসলে পুরো অর্থনীতি, সুতরাং এখানে অনেক বিষয়ই চলে আসতে পারে এবং আলোচনা আরো অনেকক্ষণ চলতে পারে, কিন্তু আমাদের সময় সীমাবদ্ধতা রয়েছে, অন্যান্য কাজ রয়েছে আপনাদেরও। তো সুতরাং হ্যাঁ জি আচ্ছা হ্যাঁ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জনাব আবু তালেব মনে হয় একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। জি আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম।